কোডটা। আচ্ছা, এখন থেকে এতক্ষণ জাস্ট আলোচনা করা হয়েছে, সমস্যা নেই। তো আমরা এখন থেকে সি প্লাস প্লাস ইয়া করব। আমরা হচ্ছে একটা ফাইল খুলে, আচ্ছা আমার কাছে আছে। ভাই স্ক্রিন শেয়ার করা হয় নাই মেবি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন না? আচ্ছা, ভালো কথা। সমস্যা নেই, এখন থেকে মেইনলি আমাদের ডিসকাশন শুরু। আচ্ছা, তাহলে আমাদের এরকম ছিল আমাদের সি এর যে কোডটা, সেটা আইওস্ট্রিম কি ছিল এটা তো। আচ্ছা না, আমরা সি প্লাস প্লাসেই আসলে সি প্লাস প্লাস ফাইলের ভিতরেই কাজ করতেছিলাম। তো আমরা আসলে সেগুলো দেখব। আম, প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইনপুট আউটপুট। আমরা এতদিন যে ইনপুট আউটপুট নিচ্ছিলাম সেটা হচ্ছে এরকম: প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস ছিল হ্যালো ওয়ার্ল্ডের। ওটা রান করলে দেখাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসতেছে। তো আমরা এখন প্রিন্টএফ এর পরিবর্তে ইউজ করব হচ্ছে সিআউট। আচ্ছা, এরকম এখানে কিরকম জিনিসটা, আমরা এইগুলো তো সিনট্যাকটিক্যাল বিষয়, এগুলোর আমাদের ব্যাখ্যা ট্যাখ্যা অনেক ডিপ জিনিস, সেগুলো আমাদের দরকার নাই। মেনলি মনে রাখা যায় কিভাবে, যে মনে করবেন যে সি আউট এটা হচ্ছে স্ক্রিনটা, হ্যাঁ, কনসোলটা। আমি এই যে অ্যারোটা এইভাবে দেওয়া হচ্ছে, দিয়ে এই লেখাটাকে এটাকে টান দিয়ে স্ক্রিনে আমি নিয়ে যাচ্ছি এইদিকে অ্যারোটা, এভাবে। এই জন্য সি আউটের ক্ষেত্রে অ্যারোটা সবসময় যে বাম দিকে পয়েন্ট করে থাকবে, এরকম মনে করতে পারেন। এভাবে চিন্তা করলে মনে থাকবে। এটা অ্যাকচুয়ালি এভাবে কাজ করে না, মনে রাখার জন্য আসলে। তো এরপরে আমরা এখানে দিব স্ট্রিং দিব। এখানে একটা স্ট্রিং দিলে সেটা হতে পারে, আমরা যদি আহ, চাইলে অনেকগুলো স্ট্রিং আলাদা আলাদা ভাবে দিতে পারি। যেরকম আহ, ধরেন আমার নাম লিখে দিলাম। আচ্ছা, তাহলে দুইটা স্ট্রিং হলো, আমরা দুইটা স্ট্রিং এ এখানে হচ্ছে প্রিন্ট হইলো, প্রিন্ট করি হ্যালো ওয়ার্ল্ড আই এম নাফি। তো এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে এন্ডেল। এন্ডেল জিনিসটা হচ্ছে আমাদের, আমরা সি তে যে নিউ লাইন লিখছিলাম, নিউ লাইনের মতো, নিউ লাইনের মতোই এন্ডেল কাজ করে। আমরা আবার দেখি, আগের মতোই আসলো। তো এন্ডেল জিনিসটা হচ্ছে এন্ড অফ লাইন, এটার ফুল মিনিং। সে এন্ডেল দিলে যেটা হয় আরেক লাইনে চলে যায়। আমি একটু এক্সাম্পল দেখাই, যেমন আই এম নাফি, এটা যে আমি অন্য লাইনে দিতে চাই, আমি নিউ লাইন না ইউজ করে এখানে একটা এন্ডেল ইউজ করতে পারি, তাহলে আই এম নাফিটা নিউ লাইন অন্য একটা নিচের লাইনে চলে আসবে। আমি যে প্রিন্ট করি দেখেন হ্যালো ওয়ার্ল্ড আই এম নাফি, এখানে স্পেস পড়ছে কারণ এর আগে একটা স্পেস দিয়ে রাখছি আমি। তো এরকম স্ট্রিং দেওয়া যায়। হ্যাঁ, প্রিন্টএফ এর চেয়ে এক্সট্রা সুবিধা কোথায় বা কেন আমরা সি আউট ইউজ করি? আসলে অনেক ভালো ভালো প্রোগ্রামাররা এখন স্ক্যানএফ প্রিন্টএফ ইউজ করে অনেক ক্ষেত্রে। তো সি আউট ইউজ করার অনেকগুলো সুবিধার ভিতরে একটা সুবিধা হচ্ছে যে এখানে আপনি চাইলে, যেমন প্রিন্টএফ এ পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এল এল ডি, এরকম পার্সেন্টেজ সি ক্যারেক্টারের ক্ষেত্রে এগুলা মনে রাখতে হতো, টাইপ স্পেসিফায়ার বলে এগুলাকে। সি আউট আসলে টাইপ স্পেসিফায়ার না, আপনি যে কোনো, মানে যে টাইপগুলো আমরা কমনলি ইউজ করি, যে স্ট্রিং আমি দিয়ে দিলাম, পুরোটা যখন প্রিন্ট হলো, আমি যদি চাই একটা ইন্টিজার ইন্ট এক্স ইকুয়াল টু 20, এটাকে আমি প্রিন্ট করাবো, এটার জন্য আমাকে যে পার্সেন্টেজ ডি দিয়ে কিছু করতে হবে না, জাস্ট এখানে এক্স দিয়ে দেবো। স্ট্রিং এর ভিতরে আবার দেওয়া যাবে না, স্ট্রিং এর ভিতরে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে এক্স লেখাটা প্রিন্ট হয়ে যাবে, স্ট্রিং এর বাইরে আবার এখানে দিতে পারবে না, কারণ সেপারেট জিনিস প্রিন্ট করতে গেলে আপনাকে এরকম যে দুইটা যে আহ, আপনার হচ্ছে লেফট শিফট যে চিহ্নটা আছে এইটা দিয়ে নিতে হবে, অর্থাৎ এই কনসোলের দিকে অ্যারোটা পয়েন্ট করে দুইটা দিতে হবে, লেফট শিফট বলা হয়। তো দুইটা লেফট শিফট, দুইটা না, মানে লেফট শিফট যে চিহ্নটা আছে সেটা দিতে হবে। দিয়ে তারপরে হচ্ছে নতুন জিনিস আপনি প্রিন্ট করতে পারবেন, যেরকম আমি স্ট্রিংটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম,
তারপরে আমি এক্স হচ্ছে একটা ইন্টিজার, সেটাকে প্রিন্ট করতেছি। তো দেখেন এখানে কিন্তু আমি যে একটা ডাবল দিই, w=50, তো এখানে কিন্তু হচ্ছে আমি, আচ্ছা আমি একটা স্ট্রিংও দিই, এক্স এক্স ইকুয়াল টু, নতুন লাইনে দিব এক্স ইকুয়াল টু এক্স, তারপরে দিচ্ছি ওয়াই ইকুয়াল টু ওয়াই। তাহলে কিরকম হলো, হ্যালো ওয়ার্ল্ড, তারপরে নতুন লাইনে চলে যাব যে এক্স ইকুয়াল টু এক্স এর ভ্যালু এখানে, আর ওয়াই ইকুয়াল টু ওয়াই এর ভ্যালু। আমি জাস্ট ভ্যারিয়েবলের নামটা দিচ্ছি, সেটা প্রিন্ট করে দিবে আমাকে। এখানে পার্সেন্টেজ ডি দিয়ে কোনো টাইপ স্পেসিফায়ার ইউজ করা লাগবে না। আমরা দেখি আউটপুট দিয়ে, হ্যালো ওয়ার্ল্ড এক্স ইকুয়াল টু 20, ওয়াই ইকুয়াল টু 50। এইভাবে আমরা প্রিন্টএফ এর বদলে সি আউট ইউজ করতে পারি। আচ্ছা, এতটুকু তো মোটামুটি বোঝা গেছে। সি আউট এখানে মানে কোনো পার্ট কি কনফিউজিং কিনা, সি আউট যেভাবে কিভাবে ইউজ করলাম। পাইথন দিয়ে কোড লিখলে পাইপা ইউজ করে, আচ্ছা ভাই অনেক সলভ দেখতে গিয়ে দেখি পাইপা ইউজ করে। আচ্ছা, আমি জাভা দিয়ে প্র্যাকটিস করি কোড ফোর্সেস, এর জন্য কি কোনো ইম্প্যাক্ট পড়বে রান টাইমে? জাভা ভালোই ফাস্ট, পাইথন বেশ স্লো। জাভা অনেকেই করে, আমি যা দেখছি অনেক ভালো ভালো প্রোগ্রামার, রিড কোডার, তারাও জাভা ইউজ করে, খুব একটা সমস্যা হয় না। তবে জাভা আমাদের এখানে দেখানো হবে না। আর হচ্ছে জাভার হয়তো কিছু টেকনিক থাকতে পারে, আমি নিজেও জাভা ইউজ করি হচ্ছে প্রজেক্টের কাজে, কিন্তু সিপিতে কখনো ওইভাবে ইউজ করিনি। আচ্ছা, স্ক্রিন কি, আচ্ছা স্ক্রিন শেয়ার করলাম কেবল, ঠিক আছে। কোনো কোশ্চেন না থাকলে সমস্যা নেই। এবার আমরা হচ্ছে সি প্লাস প্লাসে যেরকম স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতাম, আমরা যদি স্ক্যানএফ করে এরকম নেই, তো আমরা হচ্ছে দেখবেন যে দুইটা ইনপুট নিব, যে 7 আর 9। তাহলে আচ্ছা, ওয়াই এর ইনপুটটা আসেনি কেন? আচ্ছা, এটা পার্সেন্টেজ এলএফ, এই যে এগুলো আসলে ঝামেলা স্ক্যানএফ প্রিন্টএফ এ। এই যে 7 এবং 9.6 দুইটা ভ্যালু আমরা ইনপুট নিয়ে এই দুইটা চলে আসছে। তো স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট নিতাম, সেখানেও টাইপ স্পেসিফায়ার লাগতো। আমরা এবার ইনপুটটা নিব সিন দিয়ে, সিন এক্স ওয়াই। দেখেন এবার হচ্ছে রাইট শিফট ইউজ করতেছি, মানে দেখে মনে হচ্ছে এটা স্ক্রিন, এখান থেকে টান দিয়ে ভ্যালুটা আমাদের ভ্যারিয়েবলের ভিতরে ঢুকায় দেওয়া হচ্ছে। এইভাবে আমি হচ্ছে মনে রাখি যে অ্যারোটা ভ্যারিয়েবলের দিকে পয়েন্ট করে আছে, স্ক্রিন থেকে নিয়ে যে ভ্যারিয়েবলের ভিতরে রাখতেছে, এরকম একটা বিষয়। তো আমরা হচ্ছে দুইটা ইনপুট নিলাম, এখানে আমাদের কোনো টাইপ স্পেসিফাই লাগলো না, কে ইন্টিজার কে ডাবল এটাও লাগলো না। আমরা জাস্ট এখানে 6 আর ধরেন 7.89 এটা ইনপুট দিলাম, আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড, নিচের লাইনে এক্স ইকুয়াল টু 6, ওয়াই ইকুয়াল টু 7.89 এরকম চলে আসলো। তো এটা ছিল আমাদের সি প্লাস প্লাসের সিন সি আউট দিয়ে ইনপুট এবং আউটপুট। আমরা এখন থেকে চাইলে সিন সি আউট এগুলা ইউজ করতে পারি আমাদের প্রিন্টএফ স্ক্যানএফ, যদি কারোর ইচ্ছা না হয় ইউজ করার দরকার নেই। কিছু কিছু ক্ষেত্রে আসলে সিন সি আউট ইউজ করা লাগে, সেটা আমরা ভবিষ্যতে দেখবো। যেরকম স্ট্রিং আছে সি প্লাস প্লাসে, সেইটার ইনপুট নেওয়ার সময় আসলে সিন সি আউট ইউজ করার দরকার হয়। তো এই পর্যন্ত আমরা যে ইনপুট নিলাম আউটপুট নিলাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা? কনসোল ইনপুট এবং কনসোল আউটপুট, আচ্ছা মানুষ, আচ্ছা কোশ্চেন নাই, ওকে। আমরা তাহলে সামনে মুভ অন করব।
আমাদের পরবর্তী জিনিসটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে সিন সি আউট নিলাম এইটা নিয়ে একটু আহ, সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে সিন সি আউট এরা একটু স্লো। আমরা যখন যেমন টাইম লিমিট এক্সিডেড খাই, আমাদের কোডটা যে স্লো হয়, সেরকম যখন আমাদের অনেকগুলা ইনপুট আউটপুট হয়, ইনপুট আউটপুট যখন অনেক বেশি হয়, যেরকম অনেক কোড আছে যে আপনাকে একটা ভ্যালু ইনপুট দিবে, আপনাকে অনেক অ্যালগরিদমে অনেক রকম ক্যালকুলেশন করে একটা ভ্যালু আউটপুট দিতে হবে, এটা কোনো সমস্যা না। কিন্তু দেখা যাচ্ছে হয়তো লুপের ভিতর ইনপুট বা লুপের ভিতরে আউটপুট, অনেকগুলা লাইন ইনপুট আউটপুট না হচ্ছে, তখন এই সিন সি আউট বেশ ঝামেলা করে। প্রায় দেখা যায় কোনো কারণ ছাড়াই টাইম লিমিট এক্সিড খেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে আমাদেরকে কি করতে হবে? তাহলে কি আবার স্ক্যানএফ প্রিন্টএফে ফিরে যাব? তো উত্তর হচ্ছে যে না, হ্যাঁ, এটার দরকার নাই। সিনসিয়ারকে আমরা চাইলে ফাস্ট করতে পারি। এটা কিভাবে করতে পারি? আচ্ছা, এটার জন্য আমাদেরকে দুইটা লাইন লিখতে হবে। এই লাইনটা মানে আমি ছোটখাটো এক্সপ্লেনেশন দিব, কিন্তু মূলত এটা মুখস্থ লাইন। জাস্ট হচ্ছে আপনি সবসময় এটা আপনার কোডের মধ্যে থাকবে, আপনি বুঝবেন না আরকি। তো এই লাইনটা এরকম: iOS বেস sync with stdio false sync type null। আচ্ছা, এই দুইটা লাইন হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে মুখস্থ লাইন। এটা যেটা করে আমাদের প্রোগ্রামিং আমাদের সিনসি আউটকে ফাস্টার করে। তো কিভাবে ফাস্টার করে এটা আমি নিজেও বহুদিন জানতাম না, বা জানার খুব একটা দরকার আছে এরকম না। যেটা করে এখানে সিঙ্ক উইথ stdio, এটা হচ্ছে এক ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যারা থ্রেড নিয়ে পড়াশোনা করেছেন, কেউ যদি করে থাকেন, না করে থাকলে সমস্যা নেই, যেটা বললাম এটা জানার কোনো দরকারই নেই। সেখানে সিঙ্ক্রোনাইজেশন বলে একটা বিষয় আছে। তো এখানে যেটা হয় যে সি প্লাস প্লাস এর সাথে সি এর যে ইনপুট আউটপুট সিস্টেম আছে তার এক ধরনের সিঙ্ক্রোনাইজেশন করা হয়, যাতে দুইটা আহ, একই সাথে একই কোডের ভেতরে দুই ধরনের ইনপুট আউটপুটই সি এবং সি প্লাস প্লাস স্টাইলের তারা কোএক্সিস্ট করতে পারে। এই সিঙ্ক্রোনাইজেশনটা আসলে আহ, একটু স্লো করে দেয় কোডকে, সিনসিয়ারকে। তো আমরা এই সিঙ্ক্রোনাইজেশনটাকে যদি ফলস করি তাহলে এই সিঙ্ক্রোনাইজেশনটা বন্ধ হয়ে যায়, এবং এইটা করার পর আমরা একই কোডে স্ক্যানএফ প্রিন্টএফ এবং সিনসি আউট ইউজ করতে পারবো না। অনেক সময় হয়তো আপনাদের কাজ করবে, কিন্তু এটা আসলে ঝামেলাও করতে পারে, মানে নট গ্যারান্টিড যে দ্যাট ইট উইল ওয়ার্ক। সো এটা সবসময় অ্যাভয়েড করবেন। এই লাইনটা লেখার পরে আপনারা কোডের ভিতরে প্রিন্টএফ স্ক্যানএফ ইউজ করবেন না, শুধুমাত্র সিনসি আউট ইউজ করবেন। আচ্ছা, এটা একটা বিষয়। আর এটা হচ্ছে সিন টাই না, এই জিনিসটা করে কি, এটা হচ্ছে আমাদের আহ, এই জিনিসটা আসলে আহ, কাজটা একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে ফ্লাশিং বলে। ফ্লাশিংটা কিভাবে বোঝাই, যে আমরা যখন ইনপুট দেই তখন আমরা একটা ইনপুট দিয়েই আম, তারপরে যখন এন্টার প্রেস করি তখন সেটা আউটপুট চলে আসে। তো এই যে কাজ এই যে কাজটাকে ফোর্সফুলি যদি করানো হয়, যে আমাদের ধরেন একটা লুপের ভিতরে ইনপুট নিচ্ছি, ওই লুপেই আউটপুট দিচ্ছি, তাহলে ওই লুপের ভিতরেই একটা ইনপুটের আউটপুট সাথে সাথে চলে আসতেছে। এইটা অনেক সময় ঝামেলা। অনেক সময় আমাদের এমন করতে হয় যে সমস্ত ইনপুট একসাথে নিয়ে সমস্ত আউটপুট একসাথে জেনারেট করা দরকার হয়। তো সেটা অনেক ফাস্টার হয়। তো এই সিন টাই নাল, এই টাইটাকে মানে এই টাই ফাংশনটা এই নাল করে দিলে যেটা হয় যে এই জিনিসটা আর থাকে না আমাদের। আহ, এই যে ইনপুট যে স্লো হয়ে যাওয়ার যে বিষয়টা থাকে, ইনপুট আউটপুট দুইটা একসাথে কনসোলের ভিতরে চলার কারণে এই জিনিসটা আসলে এই টাই ফাংশনটা মানে নষ্ট করে দেয়। তার কারণে আমাদের আরো ফাস্টার। এটা ডেমনস্ট্রেট করা বেশ কঠিন, কারণ এটা অনেক সময় যেটা হয় যে আমি এখানে দিয়ে দিলাম, কিন্তু আমার এই কোড ব্লকস এর কারণে বা কম্পাইলারের কারণে হয়তো তারা নর্মালি যেমনি ইনপুট আউটপুট হয় সেভাবে নিচ্ছে, কিন্তু আমাদের এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা এই টাইটা নষ্ট করে দিচ্ছি।
তো এই দুইটা লাইন এরকমই, আপনি জাস্ট মনে রাখবেন এই দুইটা লাইন সামহাও আমাদের এই সিনসি আউটকে খুবই ফাস্ট করে, খুবই বলতে অনেকখানি ফাস্ট করে, যে আপনারা টিএলই খাওয়া কোড যেটাকে অ্যাকসেপ্টেড করে দিতে পারে অনেক সময়, এই ধরনের ফাস্ট করে। সো আমরা সবসময় সিনসি আউট ইউজ করতে চাইলে এই দুইটা লাইন উপরে লিখে রাখবই। তো আমি হচ্ছে যেরকম আমরা যখন যেরকম প্রোগ্রামিং করার সময় টেমপ্লেট বানাই, টেমপ্লেট হচ্ছে এরকম, আমি সবসময় কোড করি সাবলাইম টেক্সট, এখানে অনেক কিছু লেখা আছে উপরে, এত কিছু হয়তো আপনার আস্তে আস্তে লিখতে লিখতে অনেক অনেক লাইন চলে আসবে। আমি কোড করি হচ্ছে এখানে, এই যে সলভ নামে একটা ফাংশন আছে এখানে, ঠিক আছে? এই সলভ ফাংশনটা কল করা হয়েছে দেখেন মেইনের ভেতরে, তার উপরে যে টেস্ট কেস লেখা, এই টেস্ট কেস এটা কিভাবে লিখছি সেটা আজকে দেখাবো। দেখেন মেইনের ভিতরে কমেন্টের বাইরে, কমেন্টে বিভিন্ন কারণে কমেন্ট করে রাখা হয়েছে, কমেন্টের বাইরে দুইটা লাইন আছে। আচ্ছা, এই যে সেই দুইটা লাইন যেটা আমি একটু আগে দেখালাম, আই ওয়াজ বেস সিঙ্ক উইথ স্টিডিও ফলস সিনটাইনাল, এটা সবসময় লেখা থাকে, আমি এখানে কোনো হাতই দিই না, আমি ডিরেক্ট এই সলভ ফাংশনে চলে যাই, এর ভিতরে কোড করি। আপনারা চাইলে এরকম একটা টেমপ্লেট বানায় রাখতে পারেন, সেটা দেখতে হবে এরকম, মানে আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি, যে যত কোড করবেন সেটা একটা ফাংশনের ভিতরে রাখবেন, এখানে সলভ ফাংশন কল করবেন। আর গতকালকে ইউজার ডিফাইন ফাংশন হয়তো দেখানো হয়েছে, সেটা হচ্ছে ভয়েড সলভ, মানে কোনো কিছু রিটার্ন করবো না, জাস্ট আমরা এইটার ভিতরে সব কোড করব। এটা তো আপনি জাস্ট সলভ ফাংশনের ভিতরে যত কোড আছে সব করে যাবেন, আর মেইন ফাংশনে আর টাচ করবেন না। তো এটা আমি এবং অনেক প্রোগ্রামাররা এই কাজটা করে, এটার কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলা নিয়ে আজকে আর বিস্তারিত আলোচনা না করি, কারণ এটা নিয়ে অনেক আলোচনা করা যাবে। তবে এটা এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়ে, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর যে টেমপ্লেট গুলো তার ভিতরে এটা খুবই একটা স্ট্যান্ডার্ড টেমপ্লেট, যে সলভ ফাংশন বাইরে, আর এই মেইন ফাংশনের ভিতরে এই দুই লাইন থাকে, দুই লাইনের ভিতরে সলভ ফাংশন থাকে। তো এই পর্যন্ত এই যে আমি একটা ছোট বেসিক টেমপ্লেট বানাইলাম, এই পর্যন্ত কি কারোর কোনো কোশ্চেন আছে কিনা? ডিফাইন, হ্যাঁ ডিফাইন করে দেখাবো, আজকে ডিফাইন করে দেখাবো। এই দুটো লাইন ইউজ করলে তাহলে কি প্রিন্টএফ স্ক্যানএফ ইউজ করা যাবে না? না, যাবে না, মানে দুইটা একসাথে সিনসি আউট আর প্রিন্টএফ স্ক্যানএফ একসাথে এই দুইটা লাইন ইউজ করার পর করা যাবে না, তাইলে আসলে ঝামেলা হইতে পারে, নট শিওর যে হবেই, কিন্তু হইতে পারে। আপনারটা কপি করেছিলাম, বাট কেমনে কিছু কি পারলাম রাখেন না, অবশ্যই আমারটা কপি করা ঠিক হবে না, আপনি বুঝে শুনে নিজের টেমপ্লেট মডিফাই করবেন, সুতরাং আমারটা কপি করার দরকার নেই। আপনি এখানে যেটা লিখেছি এখান থেকে এডিট করতে করতে, যেমন আমার কোন একটা পার্টে কোন একটা অ্যাকচুয়াল কাজের জন্য হয়তো সেই কাজটা আমি কখনো ইনক্লুড করছি, ইভেন অনেক আছে আমি এখানে তেমন কিছু ইউজই করি না, আমি যেরকম এখানে এই যে এলএল এটা আমি ইউজই করি না, আমি কখনো এলএল ইউজ করি না, ইভেন পিবি যে পুশব্যাক আমি এটা ইউজ করি না, এই দুইটা কখনো ইউজ করি না, আমি এইটা ইউজ করি পিআইআই, কারণ পেয়ার ইনটিন্ট লিখলে অনেক সময় বড় লাগে, তারপরে এখন আমি কম ইউজ করি, এই এলএল আর পিবি এই দুইটা আমি কখনো ইউজ করি না। সেরকম হচ্ছে আর কি আছে, যে ট্রিপ এটাও আমি ইউজ করি না। সেরকম এরকম আরো অনেক কিছু আছে যেটা আমি হয়তো একদম কোডিং যখন শুরু করছিলাম তখন ইউজ করতাম, এরপরে আর কখনো ইউজ করা হয় নাই, এখন আর ওগুলা ইউজ করি না, কারণ ফাও ফাও। ভাইয়া একটু কথা বলতে পারি? হ্যাঁ বলেন। আপনি যেগুলো লিখে রেখেছেন ডিফাইন দিয়ে, ওগুলো ধরেন যে আমি কল করব কিভাবে? কিছু কিছু ধরেন লং লং দিছেন, ওগুলো আমি করলাম, বাকিগুলো তো নিয়ে এসে কাজ করতে পারছে না, ওইটা যদি একটু রেখে দিতেন। হ্যাঁ, কোনটা বাকিগুলো? ধরেন আপনি এখানে লং লং দিলেন, হুম। তা আমি এলএল দিলে আপনার লং এর কাজটা করে দিল, কিন্তু হ্যাঁ। ধরেন অন্যগুলো ধরেন যে ডিফাইন টিপ পিয়ার এগুলো ধরেন যে কোনো একটা জিনিস নিলাম, বাট হুম। ওগুলো নিয়ে যখন কোড করার সময় দিচ্ছি হুম। কাজ করছে না, মানে জিনিসটা আচ্ছা পাচ্ছি আচ্ছা। না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ডিফাইন কিভাবে কাজ করে আজকে দেখাবো। হ্যাঁ, আর পেয়ার যেহেতু আমরা স্টিল দেখাই না, আমি পেয়ারটা দেখাতে পারতেছি না। না, উদাহরণ দিলাম আর কি, হুম মানে হুম। এরকম ভাবে আর কি পারছি না, তাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ। দেখালে আচ্ছা, আজকে আচ্ছা ঠিক আছে। আজকে আজকে দেখাবো ডিফাইন কিভাবে কাজ করে, মানে অ্যাকচুয়ালি সে কি করে। আপনার আসলে কেন হচ্ছে না সেটা একটা দেখার বিষয়, যাই হোক, আমি আমি দেখাবো আজকে ডিফাইন এক্স্যাক্টলি কি করে সেটা দেখাবো, আর আপনার প্রশ্নের উত্তরের জন্য আমি পেয়ারটা হয়তো দেখাই দিব, সমস্যা নেই। তো এটাই, আহ
এই পর্যন্ত ভিএস করে টেমপ্লেট কি সেভ করে রাখা যায় কিভাবে? আচ্ছা, আইডি রিলেটেড বিষয়গুলো আসলে আমার খুব একটা ভালো ধারণা নাই, কারণ আমি হচ্ছে সাবলাইম টেক্সট ইউজ করি। ইভেন সাবলাইম টেক্সটেও আমি ওই যে আমার ফ্রেন্ড আছে, ও হচ্ছে টেমপ্লেট নামে একটা জিনিস সেভ করে রাখছে, যে কিওয়ার্ড প্রেস করলে তার টেমপ্লেটটা চলে আসে। আমি এগুলাও করি নাই, আমি জাস্ট এই আমিনাফি ডট সিপিপি এই ফাইলে আজীবন কোড করে আসতেছি, একদম যখন থেকে প্রোগ্রামিং শুরু করছি এই ফাইলে আমি হচ্ছে কোড করি। So, এই ফাইলে আমি কখনো এগুলা ডিলিটই করি না। তো এটাই আর কি। ভিএস করে স্নিপেট আছে, হ্যাঁ এগুলো আছে, অনেক রকম ফিচার্স আছে, এগুলা ইউটিউবে টিউটোরিয়াল দেখলেই বুঝতে পারবেন। আহ, আচ্ছা, তো এখন পর্যন্ত দেখানোর জিনিসপত্র নিয়ে কোশ্চেন নাই। উম, ঠিক আছে, আমরা তাহলে পরের টপিকে চলে যাব। যদিও পরের টপিকটা হচ্ছে, আজকের পরের টপিকটা হচ্ছে সেট প্রিসিশন। তারপরও আমরা হচ্ছে, আচ্ছা সেট প্রিসিশনটা পরে দেখাই, আমি আগে ডিফাইন করাটা দেখাই, যেহেতু এই বিষয়টা উঠে আসলো। আচ্ছা, ডিফাইন জিনিসটা কি? ডিফাইন হচ্ছে মানে প্রিপ্রসেসর এইটা হ্যান্ডেল করে। প্রিপ্রসেসর বলতে এটা হচ্ছে কম্পাইলারেরও আগে আহ, আমাদের হচ্ছে প্রিপ্রসেসিং হয় কোডটা, তখন ডিফাইনের কাজটা হয়। ডিফাইনের কাজটা কিভাবে হয়? আম, আমি যদি একটা কিছু ডিফাইন করে রাখি, ডিফাইন যেরকম আমি ডিফাইন এলএল দিয়ে বোঝাচ্ছি লং লং। এবার কি হবে, আমি যত জায়গায় এই ছোট হাতের এলএল লেখা থাকবে আমার এই পুরো কোডের ভিতরে, যত জায়গায়, সব জায়গায় সে এই এলএলটাকে চেঞ্জ করে লং লং দিয়ে আসবে। এটা হচ্ছে টেক্সটকে রিপ্লেস করে, টেক্সট আর কিছু না, এটা হচ্ছে একদম কপি পেস্টের মতো। মনে করেন আমি হচ্ছে এলএল এ বি দিলাম, আর হচ্ছে সিন দিয়ে এ বি ইনপুট নিলাম, আর সি আউট দিয়ে এ বি আউটপুট দিলাম। ঠিক আছে, এরপর যেটা হচ্ছে যে 5-6 ইনপুট নিয়ে দেখেন 56, আসলে আমি স্পেস দিয়ে নেই মাঝখানে, এই জন্য 56 আসছে, একটা স্পেস দিয়ে দিই। এরকম দুইটা সংখ্যা ইনপুট, দুইটা আউটপুট আসলো। এখন দেখেন আমি কিন্তু এখানে এলএল ইউজ করছি। এলএল প্রোগ্রামিং এর ভিতরে কি হয়েছে, এই এলএল যত জায়গায় থাকবে আমার এই কোডে, ছোট হাতের এলএল আমি এক্স্যাক্টলি যেরকম লিখবো সেরকম, এই নালের যে এলএল এইটা কিন্তু হবে না। সে কি হবে, সে এখানে যে সেই এলএল কে লং লং বানাই দিয়ে আসবে। এটা একটা সমস্যা আছে ডিফাইনের, আসলে একটা বেশ ভালো রকম সমস্যা হচ্ছে, সে যেটা করে সেটা হচ্ছে সব জায়গায় যে এই কাজটা করে, সে জাস্ট টেক্সট কপি পেস্ট করে। ধরেন আমি হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম চিন্তা করতেছেন, ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল, ইন্টিজার মাই এলএল, মানে এটা একটা ভ্যারিয়েবলের নাম হইতেই পারে, এম ওয়াই ডাবল এল, এটা হইতেই পারে। ঠিক আছে, আবার ধরেন ধরেন একজন কেউ, কারণ কারণ নামে ডাবল এল আছে নাকি আপনার এখানে উপস্থিত আছে? না, ডাবল এল কারণ আমি দেখতেছি। ধরেন ডাবল এল ওয়ালা নাম কি আছে নাকি? আহ মোল্লা, আচ্ছা খুবই ভালো একটা নাম। আচ্ছা আব্দুল্লাহ আরো ভালো নাম, যাই হোক আমি হচ্ছে প্রথমটা নিচ্ছি, ধরেন মোল্লা। কি হচ্ছে, আচ্ছা এখন আপনি হচ্ছে সিন দিয়ে মোল্লাকে নিলেন, আর সি আউট দিয়ে মোল্লাকে আউটপুট দিলেন। এখন যেটা হলো, আচ্ছা এখানে অবশ্য একটা ঝামেলা আছে। আচ্ছা ডিফাইন আরেকটা কাজ করে, আমি যেটা ভুলে গেছিলাম সেটা হচ্ছে আম, সে পুরা ওয়ার্ডটাকে আসলে ক্যাপচার করবে, আমি এটা আমার খেয়াল নাই। সে করবে কি, যে যদি শুধু এলএল থাকে, আসলে নামটা দেওয়া উচিত হয়নি, এরকম যদি আমি করতে যাই ইন্ট এলএল, দুইটা এল দিয়ে আমরা একটা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতেই পারি, এটাতে কিন্তু কোনো সমস্যা নাই। এই যে দেখেন, আমি হচ্ছে এলএল একটা ভ্যারিয়েবল নিচ্ছি এই নামে, আহ, তখন যে সমস্যাটা হচ্ছে,
এটা রান করতেছে না, বাট এটা কিন্তু রান করা উচিত। এলএল কিন্তু আমাদের কোনো রুলকে ভায়োলেট করে না। এই যে আমরা হচ্ছে একটা এলএল দিয়ে যদি একটা ইনপুট দেই, ধরেন 56, তাহলে এটা আউটপুট আসা উচিত। কিন্তু আমি যখন ডিফাইন এলএল ইকুয়াল টু লং লং করলাম, সে কিন্তু দেখতেছে না যে এটা আসলে একটা টাইপ আকার আছে। সে কি করতেছে, সে যে যেখানে যেখানে এলএল পাচ্ছে সেখানে যেই সেইগুলাকে লং লং বানাই দিতেছে। তাহলে এইটা লেখা যা, আর এখানে লং লং লেখা তাই, কোনো পার্থক্য নেই। তো শুধু যদি এক্স্যাক্টলি এলএল থাকে, অন্য লেখার মানে শুধু এলএল যদি আমরা কোথাও দুই পাশে স্পেস দিয়ে কোথাও এলএল লেখা লেখা থাকে, সেখানে যেই সে কিন্তু এটাকে মডিফাই করে দিচ্ছে। সে দেখতেছে না এটা আসলে টাইপ না ভ্যারিয়েবলের নাম। এই জিনিসটা হচ্ছে অনেক সময় সমস্যা করে। তো আহ, এটা হচ্ছে ডিফাইনের সুবিধা অসুবিধা। আমরা চাইলে এরকম যে কোনো কিছুকে শর্ট করে আনতে পারি। আমি নিজে হচ্ছে এরকম ডিফাইন করেছি এলএল ইকুয়াল টু লং লং, কারণ আমি এলএল নামে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব না, এটা মাথার মধ্যে ঠিক করে রাখছি। একইভাবে এরকম আমরা যে কোনো কিছু ডিফাইন করতে পারি। যেরকম আমি একটা কাজ করছি, আমরা প্রোগ্রামিং এ দেখছিলাম যে আমরা হচ্ছে টেস্ট কেস লাগানোর সময়, তো আমার কোডের ভিতরে যদি যাই, আপনি দেখেন যে আমার যে টেমপ্লেট এখানে টেস্ট কেস লিখে রাখছি। আমি করছি কি, যে সলভের এইখানে যেটা সলভ লিখছিলাম সেটার আগে টেস্ট কেস লিখে একটা ব্র্যাকেট দিছি। এখন টেস্ট কেস লিখে ব্র্যাকেট দিলে তো নর্মালি রং আসার কথা। আমি যেটা রান করে দেখেন, এটা কি এই টেস্ট কেস, এটা তো না কোনো ফাংশন না কিছুই না। এখানে আমি মানে এটা তো সিনট্যাক্সের বাড়ি, সি প্লাস প্লাস তো এরকম কিছু নাই। টেস্ট কেস লিখে আমি দিব। আচ্ছা, এটা তো আবার আগের ঝামেলা দেখাচ্ছে। আমরা এই ডিফাইনটা বাদ দিই। দেখেন এখানে কিন্তু রং দেখাচ্ছে যে আমি যে টেস্ট কেস লিখছি এই লেখাটাকে সে চিনতে পারতেছে না। টেস্ট কেস ওয়াজ নট ডিফাইন্ড ইন দিস স্কোপ। তো আসলে টেস্ট কেস জিনিসটা আমার কোডের ভিতরে টেস্ট কেস না। এখানে টেস্ট কেসকে এই কম্পাইলার কপি পেস্ট করে, মানে কাট পেস্ট করে দেয়। কিভাবে কাট পেস্ট করে? কম্পাইলার এটা আসলে প্রি প্রসেসর। তো টেস্ট কেসের জায়গায় অন্য একটা কিছু লেখে, কি লেখে সেটা আমি লিখে রাখছি। সেটা হচ্ছে টেস্ট কেসের জায়গায় সে হচ্ছে এই যে একটা ভ্যারিয়েবল নিছি, এইটা ইন টিটি, মানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে সে প্রথমে, তারপরে সিন টিটি, সে হচ্ছে টিটি কে ইনপুট নেয়, তারপরে একটা ফর লুপ চালায় টিসি থেকে। এই পুরা জিনিসটাকে সে কপি পেস্ট করে। আমি যদি এই পুরা জিনিসটাকে এরকম কপি পেস্ট করে দিই তাহলে কেমন লাগে আপনি দেখতে দেখেন। প্রিপ্রসেসর করে কি, যখন সে এরকম দেখে সে এরকম একটা লাইন জেনারেট করে। তো এটাতে কিন্তু কোনো রং নেই। আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ইনপুট নিছি, তারপর একটা লুপ চালাইছি, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে। তো সলভ ফাংশনটা কাইন্ড অফ এরকম লুপের ভিতরে তৈরি হচ্ছে। তা আমি জাস্ট কোডটা দেখার সুবিধার্থে, পড়ার সুবিধার্থে এই পুরো জিনিসটাকে উপরে ডিফাইন করে নিছি, লিখে এখানে শুধুমাত্র টেস্ট কেস লিখছি। প্রিপ্রসেসর কি করে, টেস্ট কেস জিনিস যেখানে যেখানে সে পাবে সেখানে সব জায়গায় সে এই পুরা কোডটা আমি এরপরে যা লিখবো সে পুরাটুকু যে সে কপি পেস্ট করে দিয়ে আসবে, মানে কাট পেস্ট করে দিয়ে আসবে। এই টেস্ট কেসটাকে কেটে সে এটা লিখে দিয়ে আসবে। তো এর কারণে যেটা হবে, আমাদের টেস্ট কেস নেওয়ার কাজটা হয়ে যায়। যেরকম আমি যদি এখানে দেখি যে আমরা যদি 7টা টেস্ট কেস রান করি, 7টা টেস্ট কেস, প্রথমটা দিলাম 3, তারপরটা 4, তারপরটা 5, তারপরটা 8, তারপরটা 9, তারপরটা 200, অনেকগুলা এরকম করে করে আমাদের কিন্তু অনেকগুলো ইনপুট নিল। আমরা আউটপুটে দেখেন আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ভ্যারিয়েবলটার নাম হচ্ছে টিসি। এই টিসিটাকে আমরা চাইলে এই যে বাইরে আউটপুটও দিতে পারি, সি আউট কেস টিসি। এবার দেখেন আমি যদি দেই তাহলে সে আউটপুটের ভিতরে এটা দেখাবে। ধরেন 3টা টেস্ট কেস, কেস 1-এ আমি একটা ইনপুট দিব 5, সে আউটপুট দিছে 5। আসলে এখানে সমস্যাটা হচ্ছে কি, কোড ব্লকসে হচ্ছে তারা আমি সাবলাইমে যে একটু দেখাই, এই জন্য আমি আসলে ওই সিনটার জিনিসটা আসলে সহ দেখাইতে পারি। এটা কম্পাইলার টু কম্পাইলার অনেক সময় ভ্যারি করে।
সাবলাইমে দেখালে আরো ভালো বোঝা যাবে। কেটে দিই আমি এটা। আমরা এটা নিয়ে কাজ করতেছিলাম। কম্পাইল করলাম, ধরেন আমি 3টা টেস্ট কেস। কেস 1 আমি হচ্ছে 2 ইনপুট দিলাম, তারপর 2 আউটপুট আসলো 67, 67 আসলো 89, 89 আসলো। আচ্ছা, এখানে একটা বিষয় আছে। আচ্ছা, আমরা এন্ডেল আপাতত ইউজ না করে আমি এটাও বলবো এটা কেন করতেছি। আবার রান করি আমরা একটু। হ্যাঁ, আচ্ছা, এখানে কি আমি নিউ লাইন দিচ্ছি? আচ্ছা, এখানে নিউ লাইন দেওয়ার দরকার নেই। এই যে এবার দেখতে, আচ্ছা কম্পাইল হয় না। হ্যাঁ, এই যে এবার দেখতে সুন্দর লাগতেছে। আমি প্রথমে 3টা ইনপুট দিছি 267, 89, সে কেস 1, কেস 2, কেস 3 করে আউটপুট দিছে। এখানে দেখেন সে টিসি ভেরিয়েবলটা কই পাইলে, এটা কিন্তু এই টেস্ট কেস যে লেখা এইটার মধ্যে ডিফাইন করা আছে। এখানের ভিতরে 2টা ভেরিয়েবল আছে, টিটি আছে, টিসি আছে। সো আমরা যে কোনোটা হচ্ছে এখানে অ্যাক্সেস করতে পারি, কারণ কম্পাইলার প্রিপ্রসেসর কি করছে, এই পুরা লাইনটা কপি করে এই টেস্ট কেসের জায়গায় পেস্ট করে দিছে। তো এটার কারণে আমরা কিন্তু এই যে টিসি ভ্যারিয়েবলটা এইটা এখানে অ্যাক্সেস করতে পারছি। তো এটা হচ্ছে আমার বেসিক টেমপ্লেট। আমার টেমপ্লেটের সাথে এখন অনেকটাই মিলে যাচ্ছে। তো এ পর্যন্ত কি বোঝা গেছে? আমি যতটুকু দেখালাম যে ডিফাইন করে কিভাবে কাজটা করতেছি। ইউজিং এলএল ইকুয়াল টু লং লং ভেস করে, হ্যাঁ ওটা অন্য বিষয়। আমি ডিফাইন জিনিসটাকে আসলে বোঝাচ্ছি, ডিফাইন জিনিসটা আসলে কিভাবে কাজ করে, আর কিছু না। তো এ পর্যন্ত কি বোঝা গেছে? আরেকবার একটু বলেন। আচ্ছা, যেটা বললাম, আচ্ছা নাসিম, আপনি খেয়াল করেন, ডিফাইন যেটা করে, ডিফাইনের পরে আমি একটা ওয়ার্ড লিখতে পারবো, একটা ওয়ার্ড কোনো স্পেস ছাড়া। এরপরে সে কি করবে কি, যেখানে যেখানে এই ওয়ার্ডটা পাবে, এই ওয়ার্ডটার বদলে এরপরে আমি যা লিখছি, এখানে কোনো সেমিকোলন নাই কিন্তু, এই লাইনে আমি যা লিখছি পুরাটা যে কাট পেস্ট করে দেবে, মানে এটাকে কপি করে সে যেখানে যেখানে টেস্ট কেস এই ওয়ার্ডটা পাবে, এই যে টেস্ট কেস এই ওয়ার্ডটা পাবে সেখান থেকে পেস্ট করে দিয়ে আসবে। এটা আমাদের দেখার মানে চোখে আমরা দেখতে পাবো না, এটা হচ্ছে প্রিপ্রসেসর কাজটা করে। যেমন টেস্ট কেসে বলে সে করবে কি, এটা পেস্ট করে দেবে। তো এটা পেস্ট করলে কি হলো, আপনার এখানে টিসি ভ্যারিয়েবলটা চলে আসলো। এটা তো লুপের ভিতরে, এই সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু লুপের সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে এখন। তো এই লুপের ভ্যারিয়েবলটা তো টিসি, টিসি ইকুয়াল টু 1, টিসি লেস দ্যান টিটি, এটা টেস্ট কেস। সো আমরা হচ্ছে লুপের ভিতরে টিসিটাকে অ্যাক্সেস করতে পারতেছি। আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি ডিফাইন জিনিসটা কিভাবে কাজ করে। সে কোনটাকে খুঁজে খুঁজে কোনটাকে পেস্ট করে, সেটার বদলে কোনটাকে রিপ্লেস করে কোন টেক্সট দিয়ে, সেইটা আমি দেখাচ্ছি। সে করে কি, প্রথম ওয়ার্ডটাকে খুঁজবে এবং এরপরে যত কিছু লিখছি এই পুরাটা দিয়ে এই প্রথম যে ওয়ার্ডটা পাবে, সে ডিফাইন লেখা, হ্যাশ ডিফাইন এই লেখাটার পরের যে প্রথম ওয়ার্ডটা থাকবে, যেমন এখানে টেক্সট কেস, তাকে খুঁজে বের করবে। তার বদলে এর পরে যত টেক্সট আছে, এই যে এইখানে আমি যে ইনটিটি সিনটিটি যা লিখছি, এই লাইনে আর যা যা আছে সবকিছু দিয়ে সে রিপ্লেস করে দিবে। এবার বুঝতে পারছেন কিনা নাসিম? আচ্ছা, ঠিক আছে। তো এটা, আর একটু আগে যিনি প্রশ্ন করেছিলেন যে এটা শুধু তার উত্তরের জন্য, বাকিরা যারা এসটিএল পড়েননি তাদের বিষয়টা না, সেটা হচ্ছে, আচ্ছা একটু আগে প্রশ্ন করেছিলেন আপনি, আচ্ছা জুয়েল রানা, মনে হয় জুয়েল রানা, আপনি প্রশ্ন করেছিলেন যে আমার টেমপ্লেটে কোথাও কাজ করতেছেন এরকম কিছু। হ্যালো। জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, এখন কি আপনি বুঝতে পারছেন মানে কি সমস্যা ছিল? জি জি জি, আচ্ছা, বুঝতে ঠিক পারছি। আছে। আর জারিফ আলম সিয়াম, আপনি হচ্ছে হ্যান্ড রেজ করেছেন, আপনার কোনো কোশ্চেন আছে? সরি, জাফির আলম সিয়াম। আচ্ছা, তো আপাতত আমি যা দেখতেছি আর কোনো কোশ্চেন নাই। উম, আচ্ছা, ফাইল প্রিফারেন্স কনফিগার স্নিপেটস, আচ্ছা এটা হচ্ছে ভিএস কোডের অ্যান্সার।
পিএস কোড। আচ্ছা এখানে আচ্ছা আমার ডিফাইন করলে একটা সমস্যা হচ্ছিল, আচ্ছা এখানে রং দেখাচ্ছে এখানে। আচ্ছা তো আগে ডিফাইন করতেছি। আচ্ছা হ্যাঁ এইটা আমরা রং দেখাচ্ছে। আচ্ছা এটা কি করলাম? আচ্ছা আমরা আপাতত আপনার যখন টেস্ট কেস লাগবে না তখন আমি যেটা করি আমার কোডে, এখানে তো টেস্ট কেস ছিল। আচ্ছা আমি আবার ব্যাক করি আগের কোডে। যখন ভাই আমার আপনি টেস্ট, একটা ভ্যারিয়েবলের নাম দেওয়া এলেন, হ্যাঁ এজন্য হ্যাঁ সমস্যা হচ্ছে। ভেরিয়েবলে, একটা ভ্যারিয়েবলের নাম দেওয়া হ্যাঁ এলেন। হ্যাঁ 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 সেটা আমি দেখাচ্ছিলাম তখন যে ডিফাইন করলে কি সমস্যাটা হয়, সে যে রিপ্লেস করে ফেলে সব জায়গায়। এটা হচ্ছে প্রি প্রসেসর কাজটা করে, মানে সে আসলে কোডের ভেতরে কিছু বোঝে না, কিছু পড়ে না। সে করে কি যে টেক্সট রিপ্লেস করে একদম মানে অক্ষর বাই অক্ষর পুরা ওই জিনিসটা খুঁজে যেখানে ম্যাচ করবে সেখানে রিপ্লেস করে ফেলবে। আচ্ছা তো আমি যখন টেস্ট কেস না থাকে তখন আমি এইটা কমেন্ট আউট করে রাখি টেস্ট কেস না থাকলে। আর টেস্ট কেস থাকলে এটা হচ্ছে আবার ইয়া থাকে, সে ডিপেন্ড করে প্রবলেমের উপরে। তারপরে সলভ ফাংশনের ভিতরে কোড করি। আচ্ছা আমরা দেখলাম যে ডিফাইন দিলে এই সমস্যাটা হয়। তো এই জন্য আমরা টাইপ নিয়ে যখন কাজ করি তখন অনেক সময় এই ডিফাইন আমরা ইউজ করতে চাই না, যদিও আমি নিজে আসলে ইউজ করি। আহ, কারণ এটা আসলে আমি এটা এই টেমপ্লেটের অনেক কিছু লিখছিলাম তখন আমি একদম প্রোগ্রামিং শুরু করছি, বললাম যে এটা যে আমি টেমপ্লেটের অনেক কিছু এখন আর ইউজ করি না, খুবই কম জিনিসপাতি আছে যেগুলো এখন ইউজ করি। আম, যেরকম এখানে আমার হচ্ছে কিছু উপদেশ লেখা আছে, আপনারা এগুলা কখনো চাইলে, এটা খুবই ইম্পর্টেন্ট উপদেশগুলা। এখানে যে জিনিসগুলো লিখে রাখছি যেরকম সেল ইজ এ ব্যাড ফাংশন। আমার যেটা সেল ফাংশন আছে এটা আপনারা যদি আহ, কখনো শিখে থাকেন এইটা ইউজ করবেন না। এইটার বদলে আমি একটা সেল ফাংশন ইউজ করি, আমার নিজের সেল ফাংশন কি আছে এখানে, এ কমা বি, এইটা দিয়ে সেল এ কমা বি এটা আমি হচ্ছে ইউজ করি, যেটা দিয়ে এ ডিভাইডেড বাই বি এর সেল জিনিসটা ইয়া হয়, সেই জিনিসটা হচ্ছে পাওয়া যায়। এই ফাংশনটা আপনারা ইউজ করতে পারেন, কিন্তু সেল ফাংশন ইউজ করবেন না। আমি একবার কন্টেস্টে খুবই ভালো একটা প্রবলেম, প্রবলেম ডিভ টু ওইটা পারলে হচ্ছে একদম বিশাল একটা প্লাস পেতাম। তা আমি সলভ করছি, সলভ করে সিস্টেম টেস্টিং এ আসলে ধরা খাইছি। কিন্তু আমার কোডে কোনো ভুল নাই, এই সেল ফাংশন আমাকে প্রিসিশন লস করে দিচ্ছিল আসলে। তো সেল ফাংশন একটা প্রবলেম। আর বাকি যে কথাগুলো লিখছি এগুলো হচ্ছে আপনারা দেখতে পারেন, খুবই সবগুলো হচ্ছে জীবন থেকে নেওয়া, মানে আমি নিজে ফেস করে তারপরে এক একটা লাইন এখানে অ্যাড করছি। আচ্ছা এটা একটা বিষয়। উম, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এন্ডেলের বদলে আমি যেটা করি এই যে ডিফাইন করে রাখি যেরকম টেস্ট কেস, আরেকটা জিনিস ডিফাইন করি সেটা হচ্ছে ডিফাইন এন্ডেল। এটাকে আমি হচ্ছে এই নিউ লাইন দিয়ে ডিফাইন করি। এটার কারণ হচ্ছে এন্ডেল অনেক স্লো, এটারও একই কারণে ফ্লাশ করার একটা বিষয় বলছিলাম সেটার সাথে সম্পর্কিত, যেটা আমাদের আসলে এখন কনসোল নিয়ে এত বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। তো এন্ডেল জিনিসটাও হচ্ছে আমাদের আহ, কি বলে হচ্ছে স্লো। তো এই এন্ডেল জিনিসটা কখন লাগে, যখন হচ্ছে আপনারা ইন্টারাক্টিভ প্রবলেম সলভ করবেন তখন এটা কমেন্ট আউট করে দেবেন, তখন হচ্ছে এন্ডেল ইউজ করবেন। কারণ ইন্টারাক্টিভ প্রবলেমে যেটা হয় যে আপনি একটা ইনপুট দিচ্ছেন, সেইটার আউটপুটটা আসতে হবে, তারপরে পরের ইনপুটটা দিবেন, তারপর যে ইনপুটটা দিচ্ছেন সেইটার জন্য যতটুকু আউটপুট ততটুকু কিন্তু আগে আসতে হবে। তো এই জন্য এই যে এইভাবে করে ইনপুট আউটপুট আসাকে বলা হয় ফ্লাশ করা। তো এই এই জিনিসটাকে এন্ডেল কি করে সেটা হচ্ছে ফ্লাশ করে দেয়। সে সে হচ্ছে আহ, আপনার হচ্ছে একটা ইনপুট ইনপুট আপনি দিলেন সেটার জন্য কারেসপন্ডিং আউটপুটটা নিবে, আবার আপনি একটা ইনপুট দিবেন তারপরে কারেসপন্ডিং আউটপুট হবে, এইভাবে সে কাজ করতে পারে। কিন্তু এটা বেশ স্লো প্রসিডিউর, যখন অনেক ইনপুট আউটপুট নিয়ে আপনি কাজ করবেন তখন দেখবেন কোডটা স্লো হয়ে গেছে। তো এই জন্য আমরা হচ্ছে এন্ডেলের বদলে নিউ লাইন ইউজ করব।
এই যে হচ্ছে /n আছে এটা ইউজ করব। ইন্টারেক্টিভ প্রবলেম যদি কেউ আমাদের হয়তো এই কোর্সে দেখানোর কথা ইন্টারেক্টিভ প্রবলেম সম্পর্কে, তো ইন্টারেক্টিভ প্রবলেম আপনারা যখন করবেন তখন দেখবেন যে এই জিনিসটা কমেন্ট আউট করবেন, এটার এন্ডেলি ইউজ করতে হবে, নিউ লাইন না। আর যখন নর্মালি আপনারা সবসময় এছাড়া সবসময় এইটা অন করে রাখবেন, মানে এরকম ডিফাইন এন্ডেল নিউ লাইন করে রাখবেন। তাতে যেটা হবে, এন্ডেল আর ইউজ হবে না, ইউজ হবে হচ্ছে নিউ লাইন। নিউ লাইন অনেক ফাস্ট। আচ্ছা, তো এই জিনিসগুলো আপনারা টেমপ্লেটে এগুলো অ্যাড করে রাখতে পারেন। টেস্ট কেজের এইটা হচ্ছে এখন তোমার ব্যক্তিগত চয়েস, এটা আপনাদের অ্যাড করতে হবে, নট নেসেসারি। কিন্তু এন্ডেলটা হচ্ছে সুবিধাজনক, এটা ইম্পর্টেন্ট। আর এই যে আমি যে দুইটা 14-15 নাম্বার লাইনে যা দেখাইছি এটাও ইম্পর্টেন্ট। এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা করবেন আশা করি। আর আমি একটু আগে যেটা দেখালাম যে ডিফাইন এন্ডেল, আচ্ছা ডিফাইনের পার্ট এখন শেষ। তো যেটা বললাম যে ডিফাইন এর জন্য আমরা ইউজ করতে চাই না, যে এই যে এখানে যে সমস্যাটা দেখা যাচ্ছিল যে এলএল নামে একটা ভেরিয়েবল নিয়েছি, সে করছে কি ওইটাকে চেঞ্জ করে লং লং বানাই দিছে। তো সে যাতে এই সমস্ত জায়গায় উল্টাপাল্টা জায়গায় চেঞ্জ না করে শুধুমাত্র টাইপের জায়গায় যে চেঞ্জ করে আসে, সেইটার জন্য আমরা ডিফাইন না ইউজ করে টাইপ ডেফ ইউজ করি। টাইপ ডেফ আবার প্রি প্রসেসর হ্যান্ডেল করে না, টাইপ ডেফটাকে হ্যান্ডেল করে কম্পাইলার। কম্পাইলার আপনার অনেক কিছুই হচ্ছে বুঝতে পারে আপনার কোনটা আপনি টাইপ বুঝাইছেন, কোনটা দিয়ে ভ্যারিয়েবলের নাম বুঝাইছেন। এটা যদি কেউ কম্পাইলারের কোর্স করে থাকেন সিএসসি তে, তাহলে আপনারা এটা হয়তো আপনার নিজেরাও বানাইছেন হয়তো কখনো, যে কোনটা দিয়ে কি করা হয়। আমাদের যেরকম মানে এরকম ছিল আসলে, সেটা আসলে খুবই প্যারা দিছে কম্পাইলার কোর্সে। তো কম্পাইলারে হচ্ছে যেটা করে, সে বেশ ইন্টেলিজেন্ট, সে কোডের অনেক কিছু বুঝতে পারে, বুঝে সেটাকে ইন্টারপ্রেট করতে পারে। এবং ইভেন আপনার কোডটাকে সে অন্য একটা ল্যাঙ্গুয়েজে, অ্যাসেম্বলি নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটাতে কনভার্টও করতে পারে। আপনার এই সি কোডটাকে কাইন্ড অফ সে কনভার্ট করছে, সুতরাং তার কাছে অনেক ভালো ভালো ইনফরমেশন আছে, যে সে আসলে বুদ্ধিমান অনেকটা। তো এই জন্য কম্পাইলার হচ্ছে টাইপ ডেফটাকে হ্যান্ডেল করে। আমরা টাইপ ডেফে যদি যে বলি যে হ্যাঁ তুমি করবা কি লং লং এ যে এলএল বানাই দিবা, দুইটা কিভাবে করতেছি দেখেন। ডিফাইনে আমি এলএল টা আগে লিখি, পরে এলএল কে মানে এলএল এর জায়গায় কি পেস্ট করে লেখা হবে সবকিছু এলএল এর পরে লিখি। আর টাইপ ডিফের জায়গায় প্রথমে আপনাকে একটা টাইপই দিতে হবে, অন্য কিছু দিলে হবে না, এটার নামই টাইপ ডিফ। এরপরে ওই টাইপের বদলে আপনি কি লেখাইতে চাচ্ছেন, কি লিখতে যাচ্ছেন সেটা আপনি দিবেন। তাহলে লং লং এর, এবং এটার লাস্টে কিন্তু সেমিকোলন আছে। তো লং লং এটা হচ্ছে, এটাকে আমরা এলএল দিয়ে প্রকাশ করব, সেমিকোলন এটা দেওয়ার পর দেখেন এইবার কিন্তু আমাদের এই কোডের কোনো ঝামেলা হবে না। আমরা যদি এটাকে লিখি যে ধরেন 67, সে আউটপুট দিল 67। আমরা যদি এটাকে এলএল এলএল দিই, ঠিক আছে, তারপরও কোনো ঝামেলা হবে না। এটাকে ধরেন 88 88, দেখছেন এলএল এলএল, এইটাকে সে ঠিকই বুঝে নিছে যে এইটা টাইপ আর পরেরটা যে ভ্যারিয়েবল, এইটা সে মানে বুদ্ধি করে বুঝে নিছে, কারণ এই টাইপ ডিফটা কম্পাইলারের কাজ, টাইপ ডিফের কাজটা করে দেওয়া, আর ডিফাইনের কাজটা করে দেওয়া প্রিপ্রসেসরের কাজ। সে অত্যন্ত বুদ্ধিহীন, সে শুধুমাত্র টেক্সট রিড করতে পারে, কপি পেস্ট করতে পারে, আর কিছু পারে না। আচ্ছা, এই পর্যায়ে এসে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কম্পাইলার ডিজাইন ভাই এই কোর্স, হ্যাঁ কম্পাইলার ডিজাইন আসলে অনেক ঝামেলা করে অনেক সময়, ডিপেন্ড করে আপনাদের কোর্সে আসলে কি কি কভার করতেছে। এটার ক্ষেত্রে নিউ লাইন আর এন্ডেলের ডিফারেন্সটা একটু বলে দিন ভাই। আচ্ছা, যেটা বললাম যে এন্ডেল হচ্ছে আসলে এক্সট্রা কিছু কাজ করে, কনসোল রিলেটেড কাজ করে। আমি যেরকম একটা এক্সাম্পল দিলাম যে সে হচ্ছে, এটা আপনি কি, আচ্ছা আপনি এটা বেশ আগে কোশ্চেন করেছেন, কোশ্চেন আগে ছিল, হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। আহ আর কারো কোনো কোশ্চেন আছে? হুম, হুম, ঠিক আছে। আমরা তাহলে আমরা আসলে আজকের ক্লাসের ম্যাক্সিমাম জিনিসপত্র কভার করে ফেলছি। আমি হচ্ছে এরপরে সেট প্রিসিশন দেখাবো। তার আগে আপনার কাছে কিছু কিউএনএ করি, নাহলে ক্লাসটা বেশি ছোট হয়ে যাবে। তো আপনাদের সিপি রিলেটেড যদি প্রশ্ন থাকে,
আজকে আরো কিছু কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, রিভিউটা আসলে যেটা দেখা গেল, আমরা রিভিউ সিস্টেম করছিলাম, করার পর দেখা গেল এখানে সিপিএস একাডেমির মডিউল 1 চলতেছে। মডিউল 1 এর বেশিরভাগই হচ্ছে নতুন আপনারা। সো আপনাদের আহ, যে হ্যান্ডেল এটা দেখে কেউ যদি নিজের উদ্যোগে আসলে অনেক কিছু করে থাকেন, তাহলে তো আপনি মোটামুটি বেশ ভালোই আগায় আছেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানে আমাদের কোর্সের সাথে যায় এরকম। তো মডিউল 1 করে আমরা দু একটা বেশিরভাগ হ্যান্ডেল দেখলাম, তো সেখানে যে পরিমাণ কন্টেস্ট দেওয়া আর প্রবলেম সলভ করা, সেটা দেখে আসলে কাউকে জাজ করা যাচ্ছে না। মানে আমি যে আপনাকে বলবো যে আপনি কম প্রবলেম সলভ করেন বা আপনি বেশি করেন বা আপনি এই জিনিসটা ভালো করেন খারাপ করেন, এইটার জন্য আমার এনাফ ডেটা দরকার। সেটার জন্য আমার মনে হয় এটা আরেকটু পরবর্তী মডিউলে, মানে আমরা যখন আপনারা যখন মোটামুটি একদম অ্যালগরিদমের ভিতরে ঢুকে যাবেন, আহ, উম, আমি মডিউলের টপিক গুলা দেখতে হবে। মডিউল 3-4 এর দিকে বা এরকম একটা পর্যায়ে যে রিভিউ গুলা করলে সেটা ইফেক্টিভ হবে। এছাড়া আসলে রিভিউ গুলো আসলে কাজে দিচ্ছে না। আমরা নিজে একটা রিভিউ দিলে এটা আন্দাজে রিভিউ দেওয়ার মতো হয়ে যাচ্ছে, মেনটেন করতে পারি না। এটা কোন সলিউশন আছে ভাই? পিএল এর ভ্যালু কোনটা ভালো প্রিসাইজ? আচ্ছা আচ্ছা, সামনে আছে। আনাস ইবনে বিলাল হচ্ছে ভাই, পিএল এর ভ্যালু কোনটা, আচ্ছা পাই এর ভ্যালু কোনটা ভালো প্রিসাইজ? আচ্ছা পাই এর ভ্যালু আমি কি ইউজ করি দেখি, আমি অনেক আগে লিখেছিলাম। এটা হচ্ছে পাই, কি আমি, হ্যাঁ পাই হচ্ছে 2 × a cos 0, এটা লিখে রাখছি। আমার এটা দিয়ে আজীবন চলে গেছে, কখনো খুব একটা ঝামেলা হয় নাই। আমার মনে হয় এটা দিলেই হইতে পারে। বা আপনি যদি একটা ইন্টারনেট থেকে কপি করে খুব ভালো একটা ভ্যালু দেন, তাইলেও হবে, সমস্যা না। উম, আরেক জায়গায় -1 ইউজ করে, এটার পার্থক্যটা কি আসলে? কোথায় মাইনাস? আচ্ছা, এটা ডিপেন্ড করে ত্রিকোণমিতির ফাংশনের উপরে। মানে কজ ইনভার্স জিরো মানে হচ্ছে কজ কততে জিরো দেয়। কজ ইনভার্স জিরো হচ্ছে আপনার পাই/2, তাই না? আর 2 দিয়ে নাই। গুণ দিলে হ্যাঁ, 90 ডিগ্রি। এটা হচ্ছে রেডিয়ানে মাপা হয়, মানে রেডিয়ানে 90 ডিগ্রি মানে পাই/2। এটা আউটপুটটা রেডিয়ানে আসে। তো রেডিয়ানকে 2 দিয়ে, পাই/2 কে 2 দিয়ে গুণ করলে তখন আসলে পাই হয়ে যায়। বুঝতে পারছেন? এখন -1 দেওয়া হয়, তাহলে কিসে -1 আসে সেটা ডিপেন্ড করে আপনি হচ্ছে কোনটার কথা বলতেছেন। আপনার যেরকম আহ, ওটা কি আপনি আচ্ছা, আপনি আপনি কোনটার কথা বলতেছেন? ফাংশনটা যদি একটু দেখান তাহলে ভালো হবে। আচ্ছা, a cos -1। হ্যাঁ হ্যাঁ, a cos -1, হ্যাঁ এটা তো হওয়ার কথা, কারণ cos পাই এর মান হচ্ছে -1। এটাও ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি কেন এইটা ইউজ করি বা মানুষজন কেন কষ্ট করে 2 দিয়ে গুণ দিল, এটা আসলে কোনো একটা রিজন থাকতে পারে। আই এম নট শিওর। -1, কজ ইনভার্স -1 দিয়ে কেউ মনে হয় ধরা টরা খাইছে কিনা। মডিউল 1, আচ্ছা মডিউল 1, আচ্ছা আমি আগের থেকে আসি আগে। রেগুলারিটি মেনটেন করতে পারি না, এটা কোনো সলিউশন আছে? এটার সলিউশন তো আসলে, মানে এটা তো মেন্টালিটির বিষয়। আপনাকে যেটা করতে হবে, সিপিএস একাডেমির যে কন্টেস্ট গুলো হয় ওইটাতে আর কোড সোর্স, এই দুইটাতে একটু, মানে এই দুটাকে সিরিয়াসলি নিলে আসলে মনে হয় কিছুটা লাভ হতে পারে। অনেক সময় নিজেকে নিজে মোটিভেট করা যায় না, সেক্ষেত্রে অন্য কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করতে পারেন। যেরকম সিপিএস একাডেমির যে আমরা যে কন্টেস্ট দিই আর কোড সোর্স, এই দুইটা মেনটেন করলে আমার মনে হয় অনেক প্র্যাকটিস হবে। আচ্ছা ভাই, আমার একটা কোড করতে গিয়ে বাস এরর আসতেছিল। এটা কি আপনার কোনো অনলাইন জাজে আসছে? নাফিসা নওশাদ। আমি নিজে আসলে কোনদিন এই এররটা মানে ইসে খাই নাই, আমি হচ্ছে কখনো কোনো অনলাইন জাজে খাই নাই। এখন কম্পাইলার স্পেসিফিক অনেক কিছু থাকতে পারে। উম, আচ্ছা, এই টাকার কোশ্চেন ছিল। হ্যাঁ, আচ্ছা আপনি চাইলে আনমিউট করতে পারেন। নাফিসা নওশাদ, এটা আপনি এররটা কোথায় ফেস করছেন?
হুম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার শব্দ খুব একটা ক্লিয়ার না, আপনি তাহলে আবার একটা মেসেজ দিয়ে রাখেন। আচ্ছা, অনলাইন জাজে কোন অনলাইন জাজে? আমি কোড ফোর্সেস আসলে বাসের কি আছে কোড ফোর্সেসে? আই হাই, আমি জীবনে এরর খাই না, আপনি সে এররটা খেয়ে ফেলছেন, তো আসলে খুবই আম, ইয়া, এটা অনেকটা খুব সম্ভবত মেমোরি রিলেটেড, আমি আমার যতদূর খেয়াল আছে। কিন্তু এটা কোড ফোর্সেসে এই এররটা আছে আমি জানতাম না আসলে। আম, এটা হচ্ছে উম, মানে সেগমেন্টেশন ফল্টের সাথে অনেকটা একরকম। মানে আপনি যদি মেমোরির এমন কোনো লোকেশন অ্যাক্সেস করতে যান যেটাতে আপনি আসলে অ্যাড্রেসটা অ্যালোকেট করেন নাই, প্রায় একই টাইপের। আমার এক্স্যাক্টলি পার্থক্যটা আম, আচ্ছা, বাসেরও খুব সম্ভবত এটা যে সিপিইউ যেটাকে মানে অ্যাড্রেস করতে পারে না। মানে যেই অ্যাড্রেসটা একদম ভ্যালিড না, সেগমেন্টেশন ফল্ট ছিল এটা যে যেই অ্যাড্রেসটা ভ্যালিড কিন্তু আপনি ওই অ্যাড্রেসটা অ্যালোকেট করেন নাই। অ্যালোকেট করা বলতে আপনি ধরেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, ওই ভেরিয়েবলের জন্য 4 বাইট জায়গা আপনাকে মেমোরি হচ্ছে সেটা অ্যালোকেট করে। 4 বাইট জায়গা মেমোরি হচ্ছে মেমোরিতে, কম্পাইলার হচ্ছে মেমোরিতে রাখে আপনার জন্য বরাদ্দ ওই ভেরিয়েবলটার জন্য। যেমন ইন্ট এক্স, আমি যদি কোড কোড লিখি ইন্ট এক্স, এই ইন্ট এক্স এর জন্য 4 বাইট জায়গা মেমোরিতে রাখা হয়েছে কারণ এটা ইন্টিজার টাইপের, এটা অ্যালোকেট করা। এরপর আমি এক্স নিয়ে কাজ করলে ওই জায়গাতে কাজ হবে। এখন আপনি যদি এমন কোনো মেমোরির জায়গা থেকে যেটা আপনি অ্যালোকেট করেন নাই সেইটাকে হচ্ছে আপনি ইউজ করতে চান, তখন হয়তো সেগমেন্টেশন ফল দেয়। আর বাস দেয় যেটাকে আসলে মানে কোনো ভ্যালিড অ্যাড্রেসই না, মানে কোনো অ্যাড্রেসের মধ্যেই পড়ে না, যেটা কম্পিউটার আসলে এক্সিস্টই করে না। সিপিইউ ওই অ্যাড্রেসটাকে কোথাওই খুঁজে পায় না। মানে একটা হচ্ছে আপনি অ্যালোকেট করেন না, একটা হচ্ছে এক্সিস্টই করে না। সেরকম অ্যাড্রেসে যদি আপনি কোনো ডেটা রাখার চেষ্টা করেন বা কিছু করার চেষ্টা অ্যাক্সেস করার চেষ্টা করেন, তখন সেটাকে বলা যায় বাসের। যেরকম সেগমেন্টেশন ফল্ট যেরকম একটা আসতে পারে, একটা অ্যারে আমরা 100 সাইজের ডিক্লেয়ার করছি, তাহলে অ্যারে 0, অ্যারে 1, অ্যারে 2 এরকম আমার 100টা ভেরিয়েবলের আপনার হচ্ছে জায়গা অ্যালোকেট করা হয়েছে। এখন আমি যদি অ্যারে হচ্ছে 105 লিই, এইটা হয়তো একটা ভ্যালিড অ্যাড্রেস কিন্তু এই জায়গাটা আমরা অ্যালোকেট করি নাই। কোথাও হচ্ছে আমরা মানে কম্পাইলারকে বলি নাই যে এই জায়গাটা আমার জন্য বরাদ্দ রাখো। এটা হচ্ছে সেগমেন্টেশন ফল্ট বা মেমোরিতে আসলে যে এরর গুলা দেয়। আর আপনি যেটা বলছেন এটা খুব সম্ভবত এরকমই হওয়ার কথা, যে সেটা হচ্ছে এমন একটা অ্যাড্রেস আপনি অ্যাক্সেস করার চেষ্টা করছেন। এটা কিভাবে করছেন এটা কোড দেখতে হবে। পয়েন্টার নিয়ে কাজ করে থাকলে এরকম একটা বিষয় হওয়ার চান্স আছে। তো সেক্ষেত্রে আপনি এমন একটা অ্যাড্রেসে চলে গেছেন যে অ্যাড্রেসটা আসলে এক্সিস্টই করে না, সিপিইউ চিনতেই পারতেছেন যে এটা কোনো একটা অ্যাড্রেস হতে পারে, এরকম কিছু। আচ্ছা, একজন হচ্ছে এটার দিয়েছেন, তবে এটা খুবই রেয়ার। আমি আমার জীবনে এখন পর্যন্ত কোনো অনলাইন জাজে এমনকি কোনো কম্পাইলারও কখনো বাসেরও খাইনি, তবে এটার নাম শুনছি আর কি। আচ্ছা, লাবিবা আলম, আমাদের ডিএসএ এসকিউএল এগুলা শেখানো, আমাদের ডিএসএ শেখানো হবে, বাট এসকিউএল বলতে আপনি যে এসটিএল বোঝান তাহলে ঠিক আছে, কিন্তু এসকিউএল যেটা আছে ডাটাবেজ, এটা শেখানো হবে না। ডাটাবেজের ল্যাঙ্গুয়েজ, তবে এসটিএল দেখানো হবে। এসটিএল হয়তো ভিডিও দেওয়া হবে এবং প্র্যাকটিস প্রবলেম দেওয়া হবে, আর ডিএসএ আমরা শেখাবো আর কি ভালো মতো। আচ্ছা, পাই, আচ্ছা আনাসিন আপনি হয়তো, আচ্ছা পাই হচ্ছে একস মাইনাস ওয়ান, আনাসিন ঠিক আছে। একস মাইনাস কস, একস বলতে আসলে কজ ইনভার্স, সো কজ ইনভার্স ভাই ওইটা মাইনাস ওয়ান। আগের মেসেজ। আচ্ছা, তো লুৎফুন নিশান ভাই, মডিউল লঞ্চ শেষ করার পর কত রেটিং পর্যন্ত প্রবলেম সলভ করতে পারা উচিত সিএফএ, আর এসটিএল শেষ করার পর কত পর্যন্ত সলভ করতে পারা উচিত? আচ্ছা, মডিউল অন করার পর এটা আসলে এখন 900 রেটিং এ দুই এক সময় এসটিএল দিয়ে দেয়, স্ট্রিং দেখা যাচ্ছে দিয়ে দিল, তখন আসলে তো একটু সমস্যা। তবে আমার কাছে মনে হয় যদি এসটিএল ফোর্স না করে, বা এসটিএল এবং মডিউল অন এই দুইটা করার পরে আপনার 1000 রেটিং এর উপরে থাকা মানে 1100 রেটিং ডিফিকাল্টিও পারা উচিত। 1200 তে অনেক সময় ছোটখাটো বাইনারি সার্চ দেয়, তাও খুব রেয়ার। মানে ওই বাইনারি সার্চ গুলা দেখা যাচ্ছে আমাদের এসটিএল এর ফাংশন ইউজ করেই করা পসিবল। তো মোটামুটি 1000 প্লাস যে ডিফিকাল্টি, 1100 প্লাস 1100 ডিফিকাল্টি, এগুলা হচ্ছে আপনার
মানে খুব বেশি চেষ্টা করলে পারবেন। 800-900 তো পারা উচিতই অবশ্যই। এসটিএল এবং মডিউল 1, মানে এসটিএলটা আমি সহ বলতেছি এই কারণে, আমার একটা ঘটনার কথা মনে আছে। আমার ছোট ভাই তখন হচ্ছে ক্লাস ইন্টার ইন্টার ইন্টারে কেবল উঠছে। তো ও তো প্রোগ্রামিং, আমি যেরকম হচ্ছে অনেক কিছু উল্টাপাল্টা জিনিস ট্রাই করতাম, ক্লাসের রেজাল্ট খুব একটা ধার ধারতাম না। আমার রেজাল্ট একসময় খুবই খারাপ ছিল, আবার একসময় খুবই ভালো ছিল, এরকমও গেছে। তো বিভিন্ন জিনিস ট্রাই করতাম আসলে, মানে একটা সাহস ছিল যে এটা ট্রাই করে দেখি কেমন হয়, বা কোনটা ভালো হয়েছে। আমি ইভেন ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এককালে করছি প্রচুর, ওই যে স্কুলে থাকতে পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে। এখন আসলে পিএইচপি আমি যে কি করছি আমার মনে নাই। তো এরকম অনেক কিছু ট্রাই করছি লাইফে। তো ও আসলে উল্টা, ও আসলে কোনো কিছুই ট্রাই করে না। তো একবার আমি বললাম যে দেখো সিপি এরকম একটা জিনিস আছে ইন্টার ফার্স্ট ইয়ার ওঠার পর। তো ওকে আমি কি শিখাইলাম, আমি হচ্ছে ওকে ইফেলস আর লুপ আর ইনপুট আউটপুট এই দুইটা শিখাইছি, আর কিছু না। তো কেবল একদিন দেখাইছি লুপ কেমনে কাজ করে বা ইফেলস কেমনে কাজ করে। তো ও আসলে কোডটা তখন ও লিখতে পারে না, ইফেলসও লিখতে পারে না, ফর লুপও লিখতে পারে না। আর আমি ওকে কন্টেস্টের মধ্যে বসাই দিছি, পরের দিন আমি কন্টেস্ট দিতেছি, বন্ধ ছিল তখন, ওকেও পাশে বসাইছি। আমি বলছি যাও তুমি, পাশে না অন্য একটা রুমে বসাইছি, বলছি যাও তুমি কন্টেস্ট দাও, না পারলে সমস্যা নেই, জাস্ট হা করে তাকায় থাকবা, কোনো সমস্যা নেই। তো ও কন্টেস্ট দিতে বসছে। আমার কন্টেস্ট আমি যে কয়টা পারা সে কয়টা পারছি, লাস্টে আধা ঘন্টা বাকি আছে, আমি স্ট্যান্ডিংস রিলোড করে দেখি যে ও ডিভিশন 2 তে বি প্রবলেম পারছে, এ পারে নাই, শুধু বি পেরে বসে আছে। তো এটা তো খুবই আমার কাছে মানে মানে আমি মনে করছি ও তো এখনো আসলে কিছুই পারার কথা না, তো বি পেরে বসে আছে, এই জিনিসটা আসলে বেশ অবাক লাগছে। পরে কন্টেস্ট শেষে যেয়ে দেখি যে এ তে আমার পরে আমি আমার নিজের করে দেখছি এ তে সর্ট করা লাগতেছিল, বা সর্ট না করলে একটু একটু ঝামেলা হচ্ছিল আসলে। তো এ তে আসলে সর্ট করা লাগতেছে, একটা সর্ট চালাইলেই হয়ে যায়, এরকম না খুব একটা কঠিন কিছু। তো ওই জন্য ও তো সর্ট কি জান না। তো এখন সর্ট হচ্ছে এসটিএল আমরা হয়তো দেখাবো, জাস্ট একটা লাইন লিখলেই সর্ট হয়ে যায়, এমন না যে আপনাকে সর্টিং অ্যালগোরিদম জানতে হবে। বি তে হচ্ছে লুপ আর লজিক লাগতো, এখন ও লুপও লিখতে পারে না, ইফেলসও লিখতে পারে না, কিন্তু আমি যে আগের দিন লিখে দিছিলাম সেইগুলা সে রেখে দিছে, রেখে দিয়ে কপি পেস্ট করে করে ওইটার মধ্যে চেঞ্জ করে করে হচ্ছে মিলাই ফেলাই সাবমিট। তো বিষয়টা এরকম, এখন আপনি এসটিএল ছাড়া কতদূর পারবেন এইটা আসলে বলা মুশকিল। দুই এক সময় দেখা যাচ্ছে এমন একটা কিছু দিয়ে দিছে যেটাতে এসটিএল লাগে, আবার হয়তো এর চেয়ে অনেক হার্ড প্রবলেম এসটিএল লাগে না। তো এসটিএল এবং মডিউল 1 এই দুইটা সহ আমি বলবো যে 1200 রাখ পর্যন্ত পারা উচিত, 1100 পর্যন্ত পারা উচিত, 1200 অনেকগুলাই পারা উচিত হয়তো। আম, যেগুলাই কোনো স্পেসিফিক অ্যালগোরিদম, বাইনারি সার্চ যেরকম বললাম 1200-তে আগে এককালে দিত, এখন আসলে তেমন কোনো অ্যালগোরিদম কিছুই জানেন, রিসেন্ট প্রবলেম 1200 পর্যন্ত আপনি পারতে পারেন। তবে এটার জন্য আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে, মানে নলেজ এতটুকুই লাগে, মডিউল 1 এর নলেজ আর এসটিএল এই দুইটার নলেজ দিয়ে আপনি 1200 রেটিং পর্যন্ত হচ্ছে মানে নলেজ কাভার হয়ে যাবে, আপনার আর কিছু জানতে হবে না, এটাই। আচ্ছা, সোহেদ রহমান ভাই, ডিএস এর জন্য কি করব, কোন ইউটিউব চ্যানেল সাজেস্ট করেন? ডিএস এ তো আমরা দেখাবো। সো ইউটিউব চ্যানেল আমি তো আসলে পড়ে পড়ে করছি, যখন আমি দেখছি পারতেছি না তখন একটা জিনিস পড়ছি, তো ওইভাবে শিখছি। ইউটিউব চ্যানেল আমি ডিএসএ করি নাই, আমরা আমরা এখানে ডিএসএ মোটামুটি ভালোই কভার করবো। সিফের বিগ প্রবলেম হচ্ছে ইংলিশ ইমপ্লিমেন্টের কোড করতে পারতেছি না। ইংলিশ আসলে প্রবলেম না, এটা মনে হয় আমার অনেক ফ্রেন্ড আছে যাদের ইংলিশ খুবই খারাপ, তারা নর্মাল ইংলিশও পড়তে পারতো না, তারা পরে সিএফএ অ্যাডজাস্ট করে নিছে। এর কারণ হচ্ছে সিএফএ সিমিলার টার্মিনোলজিস ইউজ করা হয়, একই ধরনের কথা ইউজ করা হয়, গ্রেটার, লেস দেন, তারপরে রিপ্লেস, এরকম এমন এমন ওয়ার্ড ইউজ করা হয় যেটা প্রায় সব প্রবলেমে প্রায় একই রকম। তো এইটা আসলে খুব একটা ঝামেলা করার কথা না, দুই একটা কন্টেস্ট আমি দেখছি একটু ইংলিশ হেভি, এছাড়া আসলে আপনি করতে করতে আপনার প্র্যাকটিস, ইংলিশ ভালো না পারলে আপনার এইটা অভ্যাস হয়ে যাবে। আচ্ছা ভাই, অনেক সময় একটা প্রবলেম স্টেটমেন্ট পড়তে যেয়ে ফোকাস হারাই ফেলি। আচ্ছা, এটা তো আসলে মেন্টালিটির বিষয়। বড় স্টেটমেন্ট হলে আমার আসলে এরকম হয়, এটা অসৎ, মানে এটা খুব একটা সমস্যা যে অন্য কারো হয় না এমন না, তবে একটু ধৈর্য ধরে আসলে ভেঙে ভেঙে চিন্তা করতে হবে। অভিক সরকার, আমাদের একটা কন্টেস্টে একটা সলিউশন করতে গিয়ে সেগমেন্টেশন ফল্ট দেখাচ্ছিল, এটা কি বুঝি নাই। সেগমেন্টেশন ফল্ট ওরকম যেটা বললাম যে আপনি অ্যালোকেট করেন নাই, মানে আপনি বলেন নাই যে আমি এই জায়গাটুকু আমার, এই অ্যাড্রেসটা আমার, যেরকম অ্যারে 100 এটাতে আমরা 100টা ভ্যারিয়েবলের জায়গা পরিমাণ অ্যালোকেট করি, অ্যারে 0 অ্যারে 1 এগুলো আমরা ইউজ করতে পারি কারণ এদের জায়গাটা অ্যালোকেট করা,
নিয়ে নেওয়া, মানে বরাদ্দ করা। কিন্তু আপনি যদি এটা না করে আপনি যদি মেমোরির বাইরে একটা আহ, কোনো কিছু ইউজ করতে যান, তখন সেগমেন্টেশন ফল্ট পাবেন। আবার অনেক সময় দেখা যায় ইসেও মনে হয় সেগমেন্টেশন ফল্ট দিতে পারে, আমি শিওর না, সেটা মানে রান টাইম এরর দেয়, জিরো দিয়ে ডিভাইড করলে ম্যাথমেটিক্সে এরকম কিছু হলে রান টাইম এরর দেয়। সেগমেন্টেশন ফল্ট সাধারণত মেমোরির কারণেই দেয়। উম, আচ্ছা, মাহিদুজ্জামান আপনি লিখেছেন যে আচ্ছা বাস এররের লিঙ্ক, আচ্ছা সাবমিট। ভাইয়া যখন কোনো প্রবলেমের আইডিয়া ইমপ্লিমেন্ট করতে পারি না বা ইমপ্লিমেন্ট করতে পারলেও পরে দেখা যায় রং অ্যান্সার, এরকম হলে অনেক ভাবতে ভাবতে অনেক টাইম চলে যায়। আম, আহ, দেখেন ডিফিকাল্টি ইনক্রিজ করলে আপনার এডিটোরিয়াল দেখতেই হবে। উম, শুরুর দিকে অনেকটা এটাই স্বাভাবিক, কারণ আপনি এখনো শিখতেছেন। তো হতাশ হওয়ার কিছু নাই, মানে এডিটোরিয়াল যে বেশি দেখা লাগতো সেটাতে খুব একটা হতাশ হবেন তা না। এখন আপনি ট্রাই না করে যদি দেখেন এটা খারাপ, কিন্তু আপনি মোটামুটি যেটা বললেন যে আপনি ট্রাই করছেন, অনেক সময় চলে গেছে। আমরা যেরকম বিগিনার লেভেলে 20 মিনিট বা আপনি 20 থেকে 30 মিনিটের ভিতরে যে কোনো একটা সময় আপনি ফিক্স করবেন, অনেকে 25 মিনিট এরকম একটা সময় ফিক্স করে নিয়ে যখন এই সময়টা চলে যাবে তখন আপনি হচ্ছে এডিটোরিয়াল দেখতে পারেন। এরিক্টোর একটা নীতি ছিল যে সে বলছে যে 20 মিনিটস আফটার ইউ রান আউট অফ আইডিয়াস, মানে আপনার মাথায় আর নতুন কোনো কিছু আসতেছে না তারপরের 20 মিনিট। বাট এটা তো অনেক মানে বিগিনার লেভেলে অনেক ঝামেলা হয় যে মাথায় তো উল্টাপাল্টা আইডিয়া আসে, তখন তো সমস্যা যারা আর কি নতুন নতুন শুরু করে। তো আমার মনে হয় 25 মিনিটের মতো বা 30 মিনিটের মতো রাখবেন, রেখে পরে দেখে ফেলতে পারেন। আম, আমার দ্বারা হয়তো হবে না, অন্য কিছু ট্রাই করা উচিত। আচ্ছা আমার দ্বারা হবে না এটা, দেখেন প্রবলেম সলভিং সবার যে সিপি করা আর প্রবলেম সলভিং করার ভিতরে পার্থক্য আছে। সিপি একটা হচ্ছে আপনার টার্গেট কি, আপনি যদি কোড ফোর্সেসে পার্পল হইতে চান তাইলে বলতে পারেন আমার দ্বারা হয়তো হবে না, বা আপনি রেড কোডার হইতে চান হয়তো বলতে পারেন আমার দ্বারা হবে না। প্রবলেম সলভিং করা তো খারাপ কিছু না, মানে আপনার অন্য কিছু করলেও প্রবলেম সলভিং চালিয়ে যাওয়া উচিত। এটাতে ইন্টারভিউতে কাজে লাগবে, আপনার চাকরি বাকরি যখন সুইচ করবে তখন কাজে লাগবে। আর আহ, এছাড়াও দেখা যায় যে আপনি যখন অন্য কিছু করবেন, যদি আপনার লজিক্যাল রিজনিং ভালো থাকবে, অনেক কোড ছোট হয়ে আসবে, ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমরা দেখেছি ধরেন আমি ডেভেলপমেন্ট যে করি তা না, বাট এরকম খুব বড় প্রজেক্টের হয়তো ছোট পার্ট আমাকে করতে দেওয়া হয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি ফিগার আউট করে ফেলছি, যে বুঝতে পারছি আচ্ছা এখানে এটা করলেই তো হয়ে যায়। তো এই যে ফিগার আউট করে ফেলার ক্ষমতা, এটা প্রবলেম সলভিং থেকে পাওয়া যায়। আমাদের ফ্রেন্ড আছে, ও অ্যাকচুয়ালি কাইন্ড অফ আমাদের টিচারদের সাথে একটা গন্ডগোল হয়, ও যখন থার্ড ইয়ারে ছিল। তো ও হচ্ছে আমাদের যে মানে আমরা হচ্ছে বলা যায় ওই সময় টপে ছিলাম, ও হচ্ছে তার পরের মানে আমাদের সেকেন্ড থার্ড টিমের ভিতরেই ছিল আম, আমাদের ব্যাচে। তো ও মোটামুটি ভালো প্রোগ্রামার, ও প্রোগ্রামে আমার কাছেই শুরু করছে, মানে আমার হাত থেকেই শেখা। তো ও টিচারদের সাথে একটা ঝামেলা হয়, ও সিপি কমিউনিটি থেকে ওকে বের করে দেওয়া হয়। তারপরে ও ডেভেলপমেন্টে গেছে, যে সে সমস্ত ডেভেলপমেন্ট রিলেটেড যত কম্পিটিশন আছে সবকিছুতে চ্যাম্পিয়ন হয়, মানে চ্যাম্পিয়ন বলতে কোনোটা রানার্স আপ আমি মনে হয় হইতে দেখি নাই। এবং সে 2টা পার্ট টাইম চাকরি করে, মানে মানে ফুল টাইম তো করতে পারতেছে না দেখে, মানে ওকে ফুল টাইম দেওয়ার জন্য কোম্পানিরা বসে আছে। আর ডেভেলপমেন্টের কম্পিটিশনের কথা তো বললামই। আহ, মানে এরকম আর কি, ওর এখনই মানে পার্ট টাইমে তো স্যালারি নিয়মই আছে যে এত, মানে এত বেশি দিলে তো আসলে ওই কোম্পানি যে ফুল টাইম আছে তারাও আসলে মানে এটা নিয়ে মানে খারাপ বলবে যে পার্ট টাইম কে কেমনে বেশি স্যালারি দেওয়া যায়। তো পার্ট টাইম ওকে হচ্ছে যথেষ্ট ভালো স্যালারি দেওয়া হয়, লাইক 70K এর মতো হচ্ছে ও পায় টোটাল। অনেক কিছু মিলায়, মানে বেতন কম রেখে অন্য বিভিন্ন ভাই বোনাস টোনাস দিয়ে দেওয়া, মানে ওকে কোম্পানি ওকে রাখার জন্য পাগল হয়ে গেছে এরকম অবস্থা। অথচ ও কিন্তু আগে কখনো ডেভেলপমেন্ট করেই নাই, একদমই করে নাই। থার্ড ইয়ারের শেষের দিকে এসে 3-2-তে একদম থার্ড ইয়ারের শেষ যখন, তখন একটা গন্ডগোল করে ও বের হয়ে গেছে। আমাদের 1 বছরও সময় যায় নাই, পাশও করে বের হয় নাই, বাট এরকম একটা ওর রিকগনিশন চলে আসছে। তো এরকম একটা বিষয়। সো আপনি প্রবলেম সলভিং করলে আপনার আসলে অনেক দিক থেকে লাভ আছে, যেটা হয়তো বোঝা যায় না। তা আপনি এখন আমি বলতেছি না যে আপনি তো সিপিতে রেড হইতে হবে, এই করতে হবে, কিন্তু প্রবলেম সলভিংটা চালায় যাওয়া উচিত। শুরু থেকে স্টিল পর্যন্ত শিখে কি পিপিল হওয়া যাবে? হ্যাঁ, যা মানে যেতে পারা উচিত, মানে নলেজ হিসেবে এনাফ। এমডি মুহতাসিম জিম, পিপিল হওয়ার জন্য এসটিএল পর্যন্ত শেখা নলেজ হিসেবে না, দুই একটা কন্টেস্ট আপনি খারাপ করতে পারেন,
যদি অ্যালগোরিদমিক দেয়। এছাড়া ইন জেনারেল আপনি পিপিএল হইতে পারা উচিত। একটা প্রবলেম কতক্ষণ ট্রাই করা উচিত? নতুন অবস্থায় বললাম 30 মিনিটের মতো। আচ্ছা ভাই, একটা প্রবলেম বুঝতেছি বাট ইমপ্লিমেন্ট করতে পারতেছি না, এটা কি করব? আইডিয়া মাথায় আসলে ইমপ্লিমেন্ট করতে পারা উচিত। যদি না পারেন তাহলে আপনি, মানে আমি যেটা বলি যে চিন্তার যেভাবে করতেছেন ওইটা এক্স্যাক্টলি কোডে লেখার ট্রাই করবেন। এটা প্র্যাকটিসের বিষয়। আমি দু এক সময় আপনাদের লাইভ কোডিং করে দেখাইছি, বড় বড় কোড করে কিন্তু দেখাইছি আমি সিএসএস। ওই ভিডিওগুলো একটু দেখবেন। আমার মনে হয় যে প্যালিন্ড্রোমের যে একটা ক্লাস আমি নিছিলাম স্ট্রিং এর, ওখানে আমি বেশ বড় একটা কোড আমি করে দেখাইছি, যেটা কিনা চিন্তাটা খুব সোজা ছিল, কিন্তু আমি আস্তে আস্তে যেভাবে চিন্তা করতেছি লিখতেছি ওইভাবে। ওই ভিডিওটা আমি সাজেস্ট করব এবং আপনি নিজে ওইভাবে প্র্যাকটিস করবেন, তাইলে এই স্কিলটা বাড়বে। একটা প্রবলেম কখন কতক্ষণ ট্রাই করেছি এটা বলছি বেশ কয়েকবার। ভাই আমি মডিউল 1 এর অনেকগুলা ক্লাস পিছাই গেছি, কোনো অনলাইন কোনো জাজ ধরে প্রবলেম সলভিং শুরু করিনি, আপনাদের প্রবলেমগুলো শুধু সলভ করছি, এখন কি আমার। আচ্ছা, আপনি যে প্রবলেম আমরা যে প্রবলেমগুলো দিছি ওইগুলো যদি আপনি সলভ করতে পারেন তাইলে আসলে ক্লাস করা সবচেয়ে ইম্পর্টেন্ট তা না। মানে প্রবলেমগুলো আমরা বুঝে শুনে দিছি, মানে সব ক্লাস যে আপনাকে একদম পুরা 1.5 ঘন্টা শুনতে হবে এমন না। প্রবলেম সলভ করতে পারছেন মানে ওই টপিকটা হয়তো আপনি বুঝেন নিজে যদি পারেন, আর না পারলেও টিউটোরিয়াল দেখে বুঝে নিলেও হবে। টিএলই খাওয়ার পর অপটিমাইজেশন করতে পারি না, এই ব্যাপারে কি করা যায়? আসলে টিএলই খাওয়ার পর যদি সবাই অপটিমাইজেশন করতে পারতো তাহলে সবাই আসলে রেড হয়ে যেত। আমি বললাম যে ইভেন দ্য হার্ডেস্ট, মানে কোড ফোর্সেসের সবচেয়ে কঠিন প্রবলেম গুলো এত কঠিন না যদি টিএলই না থাকতো। তো অপটিমাইজেশন মানে আমাদের সিপি জিনিসটা আসলে কাইন্ড অফ অপটিমাইজেশন, আর কিছু না। অ্যালগোরিদম এবং ডেটা স্ট্রাকচারের কাজই হচ্ছে অপটিমাইজ করা। তো এটা আসলে সবসময় পারবেন না, এটাই স্বাভাবিক, না পারাটাই স্বাভাবিক এটা। আচ্ছা, অনেকগুলা কোশ্চেনের আনসার দিলাম। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, টেস্ট কেস গুলো আছে ওগুলার বাইরের টেস্ট কেস বুঝবো কিভাবে যদি ও আসে? না না, এটা তো বাইরের টেস্ট কেস বুঝে বুঝে ডিবাগ করা ঠিক না। আপনাকে আইডিয়া ঠিক করতে হবে। যদি রং অ্যান্সার আসে তাহলে আপনার বুঝতে হবে আইদার আইডিয়ায় ভুল আছে অথবা আইডিয়া ঠিক আছে, আপনি কোড লিখতে ভুল করছেন। এই দুইটা রিচেক দিবেন। আইডিয়া কিভাবে ভুল আছে বুঝবেন, সেটা হচ্ছে প্রুফ করবে যে অল পসিবল কেস, মানে আমার যত ধরনের ইনপুট দেওয়া হোক সবকিছুর জন্য আমার আইডিয়াটা কেন কাজ করবে এটা প্রুফ করতে হবে মনে মনে। এমন না যে আপনাকে ম্যাথমেটিক্স লিখতে হবে। তো কাউন্টার এক্সাম্পল নিজে চিন্তা করতে পারেন। আমি গ্রিডি যে প্রবলেম সেই ক্লাসে লাইভে দুই একটা কাউন্টার এক্সাম্পল চিন্তা করে দেখাইছি, আপনাদের মধ্যে থেকেও দুই একটা কাউন্টার এক্সাম্পল আমি হচ্ছে বের করে আনছিলাম আমার যতদূর মনে আছে। সো আপনি ওই ক্লাসটা একটু দেখতে পারেন। তো এভাবেই আসলে করতে হবে, আপনাকে টেস্ট কেস বের করে করাটাও আসলে একটা খারাপ ব্যাড প্র্যাকটিস। মানে যদি আপনাকে টেস্ট কেস দিয়ে দেওয়া হতো, এইটা থেকে ডিবাগ করতে পারাটা আসলে অ্যাকচুয়ালি স্কিল না। অ্যাকচুয়ালি আপনাকে নিজের থেকে আইডিয়াকে মডিফাই করে বা কোড আইডিয়ার ইমপ্লিমেন্টেশন দেখবেন যে আপনি যেটা চিন্তা করতেছেন কোডে ওইটা লিখতে পারছেন কিনা, এইটা দেখে আপনাকে ঠিক করতে পারতে হবে। এটা একটা বিষয়। তো আমরা আমাদের শেষ টপিকটা দেখায় শেষ করে দিই। মানে এই ক্লাসটা বেশি লম্বা করলে রেকর্ডিং যারা দেখবে তাদের জন্য প্যারা হবে। সো আমাদের শেষ টপিকটা হচ্ছে প্রিসিশন দেখানো। প্রিসিশন দেখানো বলতে প্রিন্ট করার সময় আমরা হচ্ছে যেটা করি সেটা হচ্ছে যেমন আমরা প্রিন্টএফ, আমরা একটা ডাবল ভেরিয়েবল দিয়ে নিই, ডাবল এক্স ইকুয়াল টু 6.9897। তো আমরা যদি প্রিন্টএফে আমরা যদি 2 ঘর দেখাইতে চাই, আচ্ছা আমি এখানে আরো কতগুলো ডিজিট দিই 9902 এরকম। তো আমি যদি প্রিন্টএফ করি, যখন আমরা প্রিন্টএফ, তখন আমাদের অনেক সময় কন্টেস্টে বলে যে 2 ঘর দেখাও। তো আমরা 0.2 বা ধরেন 3 ঘর দেখাও, 0.3 এলএফ দিয়ে আমি যদি এক্স দেখাই, একটু দেখে দিই, ভ্যালু অফ এক্স ইকুয়াল টু, এই জিনিসটা আবার সারপ্রাইজিংলি প্রিন্টএফ একটু সোজা। হ্যাঁ, অনেকে এটার জন্য ডিফারেন্ট ফাংশন বানায় নেয়, কত ঘর দেখাবো, আমার এটা পছন্দ না, আমি নর্মালি হচ্ছে কপি পেস্ট করেই করি। তো এই যে দেখেন আমি 3 ঘর দেখাচ্ছি, মানে এখানে প্রথম 3টা ঘর সে করছে কি 3টা ঘরকে মডিফাই করে, মানে যে সবচেয়ে কাছের যে ভ্যালুটা 980 বানাই দিছে, বানায় আপনাকে শো করতেছে সবচেয়ে কারেক্ট যেভাবে দেখানো যায় সেভাবে সে শো করতেছে। আমি যদি 4 ঘর দেখাই তাহলে দেখেন আবার সে 99 শো করলো। 5 ঘর, এভাবে করে আমরা দেখা যাবে। এখন সি আউটে তো আমাদের এরকম কোনো টাইপ, এটা আমরা কি করতেছি টাইপ স্পেসিফায়ারে চেঞ্জ আনতেছি।
এখন সি আউটে তো আমাদের টাইপ স্পেসিফায়ার নাই, তাহলে সি আউটে আমরা আসলে কি করতে পারি? সি আউটে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমে লিখি ফিক্সড। ফিক্স দিয়ে কি হয় এটা আমি দেখাবো। সেট প্রিসিশন, আচ্ছা আমরা আগে দেখাই সেট প্রিসিশন। সেট প্রিসিশন বলতে কত ঘর দেখাবেন সেটা এখানে লিখে নিতে হয়। যেমন আমি 3 ঘর দেখালে 3 ঘর, এরপর আপনি এক্সটাকে দেখাবেন। আচ্ছা ভ্যালু অফ এক্স কি? এই যে সেট প্রিসিশন এটা দিয়ে আমি বুঝাইলাম যে 3 ঘর দেখাবো। আচ্ছা এটা, আচ্ছা এটার জন্য আচ্ছা আরেকটা জিনিস আমি এটা এখন দেখাই দেই, আপনাদের এটা দেখাইছি কিনা দেখানোর কথা না হয়তো। আমরা যে বিভিন্ন যেমন এখানে ম্যাথ ডট এইচ ইনক্লুড করা বিভিন্ন রকম ফাংশন বা এসটিএল এর জিনিসপত্র যখন আমরা ইউজ করি তখন আমাদের বারবার হেডার ফাইল ইনক্লুড করতে হয়, যে ইনক্লুড আইওস্ট্রিম। এই আইওস্ট্রিম দিয়ে কি হচ্ছে, এই যে সিন সি আউট এগুলা আইওস্ট্রিমের মধ্যে লেখা আছে। সো আমরা আইওস্ট্রিমটাকে ইনক্লুড করে এগুলাকে ইউজ করতে পারি। সেরকম বিভিন্ন কাজের জন্য আমাদের অনেক রকম ফাইল ইনক্লুড করতে হয়, তো আমরা এটা চাই না। আমরা আমাদের একটা অনেকগুলা ফাইলে একটা কালেকশন বানায় দেওয়া আছে, সেটা হচ্ছে বিটস std c++.h। এটা হচ্ছে অনেকগুলা হেডার ফাইলে একটা কালেকশন। আপনারা এইটার ভেতরে অনেক ফাইল ইনক্লুড করা আছে যেগুলো আমাদের সিপিতে লাগে, এর বাইরে সাধারণত তেমন একটা লাগে না। তো এইটা আপনারা কোডের উপরে লিখে রাখবেন, তাতে আপনাদের stdio বা iostream এগুলো ইনক্লুড করার দরকার হবে না। stl এও এটা খুব কাজে লাগবে। আচ্ছা দেখেন আমি সেট প্রিসিশন 3 দিলাম। আচ্ছা এখানে আসলে 980 সে জিরোটা দেখাচ্ছে না। আচ্ছা সেট প্রিসিশন, আচ্ছা এখানে একটা লাভ আছে আসলে। আচ্ছা আমরা এরকম দেখেন 3 ঘরে আসলে যেটা আসছিল আগের বার 980, সো জিরো তো দেখানোর দরকার নেই, সে জিরোটা দেখাচ্ছে না। আমি যদি 4 দেই তখন আবার সে কিন্তু আচ্ছা 4 দিয়েও সে, আচ্ছা 5 দিচ্ছি। আচ্ছা এই যে 5 দিয়ে সে দেখাচ্ছে 99, এরপরে সে 1 2 3 4 4 ঘর দেখাচ্ছে। আমি সবগুলাকে একটু ভালো নাম্বার দিই 5 5। এবার কি দেখ, আচ্ছা ফিক্সড করে দিই। আচ্ছা এটাই দেখেন ফিক্সড করার লাভটা কি? ফিক্সড করার পরে আমি এক্স্যাক্টলি যত ঘর বলবো সে ফোর্সফুলি তত ঘর দেখাবে। আর আমরা যদি ফিক্সড না করি তাহলে সে কি করবে, 5 ঘর পর্যন্ত সে কনসিডার করবে, কনসিডার করে ওইটার রাউন্ডেড ভ্যালু দেখাবে, মানে ওইটার সাথে বেস্ট, ওইটার সাথে সবচেয়ে কারেক্ট যে ভ্যালুটা হয় সেটাকে রাউন্ড করে দেখাবে। যেরকম আমি যখন 999 এরকম দেখাচ্ছিলাম, 3 ঘরে যদি এরকম আসে 9, আচ্ছা এরকম দেখায় 9 8 এরকম দেখায়। আর সেট পজিশন যদি আমি 3 দেই তাহলে কি হবে, আচ্ছা যেটা বলছিলাম দেখেন সে এই 8টাকে 9 বানাই দিচ্ছে। আর সেট পজিশন 3 দিয়ে সে কি করছে, সে এই 3টা ঘর কনসিডার করে এইটার সবচেয়ে যে বেস্ট ভ্যালুটা হয়, কাছের যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে 99। এই ভ্যালুটাকে সে শো করে দিছে। আমরা যদি ফিক্সড করি তখন সে যেটা করবে সে হচ্ছে এক্স্যাক্টলি যত ঘর বলছি তত ঘর মানে আউটপুটে দেখাবে। সে আগের মতোই 99ই রাখছে, কিন্তু এই যে এক্সট্রা যে জিরোটা মানে আমাদের 3টা ঘর যে আউটপুট দিতে হবে সেইটাকে আউটপুট দিবে। এটা একটা বিষয়। আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে সেট পজিশন আরেকটা ঝামেলা করে। আমরা যদি এরকম একটা আউটপুট দিই, আচ্ছা ডাবলে এটা আসবে, হ্যাঁ আচ্ছা ফিক্সড ছাড়া দেখাই। দেখেন আমি যদি ফিক্সড কথাটা না লিখি তাইলে আসলে এটা 1e+12 এটা সাইন্টিফিক নোটেশন আসলো, মানে 1e+12 মানে 10^12। তো এইটা কিন্তু আমাদের আউটপুটে রং অ্যান্সার দিবে, কারণ আউটপুট কিন্তু আমাদের টেক্সটের সাথে এক্সাক্ট ম্যাচ করে। হ্যাঁ আমরা যদিও আমাদের যে আউটপুট ফাইল যে অনলাইন যেটা আছে সেটা যদি 1-এর পরে 12টা শূন্য থাকে সেইটার সাথে কিন্তু এটা ম্যাচ করবে না। এখানে কি লেখা আছে 1e+12, এটা কিন্তু রং অ্যান্সার দিবে। এই জন্য আমরা ফিক্সড করব।
ফিক্স করলে আমাদের এই ফরম্যাটটা চেঞ্জ আসবে না। আমরা যেটা বলতেছি, যত ঘর দেখাইতে বলতেছি অত ঘর এক্স্যাক্টলি সে দেখাবেই। যেমনি হোক, সে লাস্টে যদি 0 থাকে তাও সে দেখাবে। এটা হচ্ছে printf এর টাইপ স্পেসিফায়ারের মতো। এই জন্য আমরা ফিক্সড করে দিই। দেখেন ফিক্সড করার পর আমি 3 ঘর বলছি, দশমিকের পর 3টা শূন্য সহ দেখাইছি। তো এটাই। এই জন্য আমরা যখন কোনো দশমিকের পর সহ হচ্ছে ভ্যালু প্রিন্ট করতে যাব, তখন আমরা এই 2টা জিনিস ইউজ করবো। একটা হচ্ছে ফিক্সড, তারপর হচ্ছে সেট প্রিসিশন 3। এটাই। এখন আপনি যদি 2-3টা ভ্যারিয়েবল প্রিন্ট করতে যান, আপনাকে কিন্তু সমস্যা নাই। আপনার বারবার যে ফিক্সড করতে হবে এমন না। এই ফিক্স সেট প্রিসিশন 3 একবার দিলেই হয়েছে। এরপরে যতগুলো আউটপুট দিবেন সে এইগুলা মেনেই আউটপুট দিবে। পরে আপনি সেট প্রিসিশন চেঞ্জ করতে চাইলে পরে আপনি সেট প্রিসিশন চেঞ্জ করতে পারেন। তবে ফিক্সড এই জিনিসটা সবসময় থাকলে সুবিধা। অনেকে এটা টেমপ্লেটের মধ্যে এরকম করে রাখে, এরকম হচ্ছে সি আউট ফিক্সড দিয়ে দেয়, এরকম একটা। যাই হোক, আমি নিজে দেই না, আমি সবসময় ফিক্সড এটা লিখি। সেট প্রিসিশনটা আমি লিখে দেই। যদিও একটু দেখতে একটু বড় হইলেও আমার কোডটা বুঝতে সুবিধা হয় যে আমি ফিক্সড, দেন আমি প্রিসিশন সেট করছি, করার পর আউটপুট দিছি। দ্যাটস ইট। তো এটা হচ্ছে আমাদের প্রিন্টএফ এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে সুবিধাটা একটু বেশি। প্রিন্টএফ এ দেখা যায় যে আমরা হচ্ছে 0.02, 0.2, 0.3 এরকম দিয়েই পেরে যাই, কিন্তু এখানে আমাদের একটু এক্সট্রা কাজ করতে হচ্ছে। এটাই। তবে এছাড়া অন্যান্য সব ক্ষেত্রেই কিন্তু আমাদের সিন সি আউটের সুবিধা পাওয়া যায়। এটাই। আম, এ পর্যন্ত কারো কোশ্চেন আছে? আচ্ছা, সিয়াম হুসাইন হ্যাজ রেজড হ্যান্ড। আচ্ছা, সাইম হুসাইন, আপনি বলেন। আচ্ছা ভাই, আমরা প্রথমে একটা লাইনে আমরা সি আউট ইউজ করলাম, ওইখানে আমরা ফিক্সড আর প্রিসিশনটা সেট করছি। হুম, হ্যাঁ তারপর করছি। যদি আমরা কোডের অন্য, তাহলে ওইটার ক্ষেত্রেও কি প্রিসিশনটা হ্যাঁ, কি ফিক্স এক্স্যাক্টলি থাকবে কিনা? এক্স্যাক্টলি থাকবে। এই যে দেখেন, ঠিক আছে, বুঝতে পারছেন? আমি এই মাঝখানে আরো কোড লিখি, ইন্ট ওয়াই ইকুয়াল টু 20। আমি যদি 20টাকে আউটপুট দেই, সরি, ওয়াই। আচ্ছা, এটা তো হচ্ছে ডাবল না, ডাবলের ক্ষেত্রে কাজ করবে। এই 20 পরে 3টা ভ্যালু আসলো, 3টা ঘর আসলো, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা। আচ্ছা, সাব্বির হোসেন বলছেন ভাই কোডে অনেক বেশি লুপ ইফেলস, লুপ বেশি, কোড বড় করা অবশ্যই ব্যাড প্র্যাকটিস, কিন্তু এমন যদি হয় যে কোড বড় করার কারণে আপনার বুঝতে সুবিধা হচ্ছে, তাইলে সেটা সমস্যা না। তো বলছি, আপনি যেভাবে চিন্তা করতেছেন ওইটা কোডে ইমপ্লিমেন্ট করতে পারলে সবচেয়ে ভালো হয়। কোড ছোট করতে যে বেশি ট্রিক অ্যাপ্লাই করতে যে যদি আপনি বুঝতে না পারেন, তাহলে ডিবাগ করতে কষ্ট হয়। আচ্ছা, রাউন্ডিং এর বিষয়টা হচ্ছে আমাদের দশমিকের পরে যখন অনেকগুলা 9 থাকে তখন আমরা ওই যে 10 বানাই দিই, এটা হচ্ছে রাউন্ডিং। 0.5 এর চেয়ে বড় হইলে এক ঘর আগায় নিয়ে আসে, আমরা হচ্ছে মানে এক বাড়াই দিই, এই জিনিসটাকে রাউন্ডিং বলে। এটা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা দেখছিলাম যে 9.899 দিলে ওই 8টা 9 হয়ে যাচ্ছিল, এরকম কিছু। 1e5, 1e, আচ্ছা, এগুলো হচ্ছে নোটেশন। 1e5 দিয়ে বোঝায় 10^5, 10e5 না। আর এই পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার সাইন। ই ই দিয়েই বোঝায় 10-এর পাওয়ার কত। সো 1e5 মানে 1 × 10^5। এর ভিতরে 10 জিনিসটা আছে। 10 টু দি এর মানে মিনিংটা হচ্ছে 10^5। আর হচ্ছে আপনি যেটা হচ্ছে লিখছেন 2 × 10^5, এইটার জায়গা হবে 2e5। আর 5 × 10^5 লিখছেন, এটার জায়গা হবে 5e5। এটা হচ্ছে সেম জিনিস। সো e5 মানে 10^5। সো আমরা যখন শুধু 10^5 লিখি তখন আমরা 1e5 দিই। আবার শুধু e5 দিলে হবে না, তাহলে তো সে বুঝতে পারবে না আপনি কি নাম্বার লিখতেছেন না জাস্ট e5 নামে কোনো ভেরিয়েবল লিখতেছেন। এটা ক্যালকুলেটরে আমাদের EXP নামে একটা বাটন থাকে অনেক সময়, ওইটা আপনি ইউজ করে দিতে পারেন। আর কারো কোনো কোশ্চেন আছে? তো আজকে আমাদের মোটামুটি এই কয়টা টপিকই ছিল।
ডিফাইন দেখানো, টাইপ ডেপ দেখানো, সিজি ম্যাটার করে। আচ্ছা, সিজি ম্যাটার তো মানে ডিপেন্ড করে আপনি কোন দিকে যাচ্ছেন, ম্যাটার করতেই পারে। রিসার্চ করতে গেলে করবে, হায়ার এডুকেশনে যাইতে গেলে করবে। এটা চাকরি বাকরিতে নর্মালি করে না তো, কিন্তু এটা বলা যায় না, যদি কোনো কোম্পানি হঠাৎ মনে করে তো সেটা তারা করতে পারে আসলে। তবে ইন জেনারেল আসলে চাকরি বাকরিতে দেখে না। আমাদের মিস আমাকে বলে সিকোয়েন্স রাখতে রাখতে আর পসিবল না, মানে এই সিপি করা পসিবল না, সিকোয়েন্স ভাইব রাখতে গেলে এরকম কিছু বলছে নাকি? আসলে অনেকে টাইম ম্যানেজ করতে পারে, তারা করে ফেলে। এটা প্রত্যেকের মানে আসলে ডিপেন্ড করে আপনার কতটুকু আসলে ইচ্ছা শক্তি আছে। আমার ক্যারিয়ার প্ল্যান কি? আমি আমার ক্যারিয়ার প্ল্যান হচ্ছে চাকরি দিয়ে শুরু করা, তারপরে হয়তো মাস্টার্সটা শুধু করার ইচ্ছা আছে। এই মুহূর্তে পিএইচডি করার ইচ্ছা আমার আসলে নাই, আমি চাকরি বাকরির দিকে যাইতে চাই যেহেতু। তারপর আসলে যদি ওরকম অপরচুনিটি আসে যে মনে করি যে এই জিনিসটা খুব এক্সাইটিং, তাহলে আমি যাইতে পারি। বাট আমার এখনকার প্ল্যান অনুসারে চাকরি দিয়ে শুরু করব, মাঝখানে মাস্টার্সটা হয়তো দেশের বাইরে কোথাও একটা করে ফেলবো, করে ফেলে সেখানে হয়তো মানে আবার চাকরিতে জয়েন করবো। মাস্টার্স করার ইচ্ছা আছে, কারণ খুব ছোট সময়ের ডিগ্রি, 1.5-2 বছর, এটা আসলে কোনো বিষয় না। কিন্তু পিএইচডি আপাতত ইচ্ছা নাই আর কি। সি প্লাস প্লাস এর ওপি কি বা রিসোর্স ফলো করা যায়? এটা আমি তো আসলে ক্লাসের স্লাইড দেখে করছিলাম, আমি বলতে পারতেছি না। তো ভালো বই থাকতে পারে। ওপির জন্য আসলে জাভা সবচেয়ে ভালো। জাভা দিয়ে, জাভাটা পুরোপুরি স্ট্রিক্টলি ওপি। সি প্লাস প্লাসে আপনি ওপি নন ওপি দুইভাবে কোড করতে পারেন, বাট জাভাতে আপনার নন ওপি কোড করার কোনো সুযোগ নাই, ওপি করতে হবে। সেই জন্য জাভা ইউজ করা সবচেয়ে ভালো হয় ওপি শিখতে গেলে। তাই লিঙ্ক লিস্টের তেমন অ্যাপ্লিকেশন সিপিতে লাগে, লিঙ্ক লিস্টের অ্যাপ্লিকেশন লাগে না বললেই চলে আসলে। আপনি কি সাকিব ভাইরে চিনেন? শুনেছেন? হয়তো চিনে, চেহারা দেখলে হয়তো চিনবো, সবার নাম আসলে হয়তো খেয়াল নাই। আচ্ছা, আর কোনো প্রশ্ন? ইউনিভার্সিটিতে সি প্লাস প্লাস ওপি লাগে, পাস করতে পারছি না। আচ্ছা, এটার জন্য তো আসলে একাডেমিকের বিষয়টা টিচারের উপর ডিপেন্ড করে। আপনি টিচার কি সাজেস্ট করতেছে সেটা দেখেন, মানে স্লাইড যদি সাজেস্ট করে তাহলে ওইটা খুব ভালোভাবে ফোকাস করবেন। ওপি তো শেষ নাই, মানে ল্যাঙ্গুয়েজে তো আসলে আমরা এই কোর্সে যা দেখাইছি এইটা, বা দুনিয়ার যে কোনো কোর্সে আসলে ল্যাঙ্গুয়েজে সবকিছু দেখানো সম্ভব না, কারণ ল্যাঙ্গুয়েজ প্রতিনিয়ত নতুন জিনিস আসতেছে। কে কতটুকু বা দেখায় ডিপেন্ড করে টিচার কতটুকু দেখায়। সিপি ভালো থাকলে সিজি ম্যাটার করে না, দেশের জন্য কিছু ভালো ভালো কোম্পানি গ্রাজুয়েশন দেখে। হ্যাঁ, যারা আর কি আমার চেয়ে সিনিয়র আছেন তারা আসলে এই বিষয়ে আমার চেয়েও ভালো হয়তো কমেন্ট করবেন, বিশেষ করে আমি যেহেতু এখনো পড়াশোনা করতেছি। আর কোনো কোশ্চেন? ভাই, আপনি কি প্রজেক্টও করছেন বা করতেছেন? না জাস্ট সিপি প্রজেক্ট? আসলে আমাদের মানে বুয়েটে আসলে খুবই হেভি লেভেলের প্রজেক্ট করা লাগে, নাহলে পাস করতে হবে না। So, আমি আসলে করছি, কিন্তু যদিও আর আমার ওই প্রজেক্ট গুলায় মানে অ্যাপ্লিকেশনে মানে প্রোডাকশনে যাওয়ার মতো আসলে, কারণ আমি অনেক কিছু হয়তো বাদ রাখছি, ছোটখাটো জিনিস যেগুলো প্রোডাকশন, যেমন সিকিউরিটি, অনেক কোনোটায় সিকিউরিটি হ্যান্ডেল করে নাই, কোনোটায় এরকম অনেক কিছু। আমাদের আসলে বাংলাদেশের যে জিনিসগুলো আছে এগুলো এমনি কোনো সিকিউরিটি নাই। তো তারপরেও আসলে প্রজেক্টে এগুলা করতে হয়। তো এরকম মানে আমার প্রোডাকশনে গেছে এমন কোনো প্রজেক্ট করি নাই যেটা রিয়েল লাইফ ইউজ হয়, কিন্তু আমার এমনি বেশ দুই একটা প্রজেক্ট করা আছে, মোটামুটি কন্ট্রিবিউশন আছে। তবে খুব একটা বেশি না, মানে যতটুক না হইলে নয় আমাদের জন্য পাস, মানে আমাদের একদমই প্রজেক্ট নিয়ে খুব ঝামেলা করে আর কি। ভাইয়া, বুয়েটে কি ল্যাবে সবাই কাজ করে নাকি 1-2 জন করে, বাকিরা দাঁড়ায় দেখে? আমরা এরকম করি। ডিপেন্ড করে, হার্ডওয়্যার ল্যাবে তো সবাই করতে পারে না। কিন্তু আমাদের আমাদের যে ইয়াতে আছে, আমাদের যে আমাদের অফলাইন অনলাইন বলে ইয়া হয়, এটা সব জায়গায় আছে কিনা জানি না। ওখানে আমাদের মানে কাজ একদম আদায় করতে হয়, করে নেয় মানে টিচাররা, কোনো ফাঁকি চুকি দেওয়ার সুযোগ নাই সিএসসি যেগুলো আছে। বাট সিএসসি ছাড়া বাকি যেগুলো আছে সেখানে আসলে যে ট্রিপলির কিছু ল্যাব থাকে, ওগুলাতে আসলে ফাঁকি চুকি দেওয়া যায় চাইলে। আর কিছু? আপনার গিটহাবটা দিন। আমার গিটহাবে আমি যে প্রজেক্ট করছি তার অনেক কিছু আসলে গিটহাবে নাই।
গিটহাব দেখলে বুঝবেন কিনা তাও আমার গিটহাবটা খুব সিম্পল, github/aminafi এরকম কিছু, github.com/aminafi এটাই। মানে আমি যে কাজগুলো করছি তার বেশিরভাগ আসলে গিটহাবে পাবেন না, ওগুলো আসলে আপলোডও করা হয় নাই আনফরচুনেটলি। আমার এদিকে খুব একটা ইচ্ছা নাই এটা আসলে সিপি দিয়েই কাজ করার ইচ্ছা। আপনি এখন কোন ইয়ারে আছেন? আমি ফাইনাল ইয়ারে আছি, 4th ইয়ারে। আমাদের এইটাই লাস্ট সেমিস্টার, কিন্তু আমাদের বুয়েটে আবারও বয়কট চলতেছে। সো কবে কি হয় আল্লাহই জানে। হয়তো নেক্সট ইয়ারের মানে এক্সামের রেজাল্ট দিতে দিতে নেক্সট ইয়ারের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে চলে যাইতে পারে। ভাই আইপিসি তে কয়টা টিম নিবে এবার? আইপিসি তে এটা তো আচ্ছা বুয়েট থেকে আমি আসলে নিজে এবার আইপিসি আইসি, আর আমি টিম কন্টেস্ট থেকে আমি আসলে টিম কন্টেস্ট আর দিতেছি না। একটু মানে আমার অন্য অন্য কাজে ফোকাস করতেছি, তো আমার ঠিক খেয়াল নেই। তো এটা ডিপেন্ড, এটা তো বিশ্ববিদ্যালয়ে স্লট, মানে আপনাদের ইউনিভার্সিটির উপরে স্লটটা ডিপেন্ড করে। টোটাল হয়তো 100টার কাছাকাছি দেওয়ার ইচ্ছা আছে। আমি কথা বলছিলাম ইয়ার সাথে, টিচারদের সাথে। আমাদের ক্যাপাসিটি আছে, তাও পিসি টেস্ট করা হয় না। তো পিসি টেস্ট করে যদি নষ্ট পাই তাহলে কমতে পারে, এটা আর কি। আপাতত 100টার আশেপাশে, কম প্লাস মাইনাস 5-10টা হতে পারে। আর কোনো কোশ্চেন? ভাই আপনি এবার বুয়েট আইপিসি হোস্ট না? হ্যাঁ, মানে হোস্ট বলতে পারেন। আমি আসলে কাজ করছি, মানে অ্যাডমিন প্যানেলে আছি, কিন্তু আমি একটু ব্যস্ত পার্সোনাল কিছু কাজে, মানে আমি ওদিকে আসলে সময় দিতে পারতেছি না, এটাই। এমনি হোস্টেল লিস্টে আমিও আছি, এটাই আর কি। আর কোনো কোশ্চেন? হুম, ঠিক আছে। তো আজকে মোটামুটি একটা কিউএনএ সেশনও হয়ে গেল ক্লাসের সাথে সাথে। সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হবে।